আজকের ক্লাসে আমরা রাইট ফ্রম অফ ভার্বের এ টু জেড শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে নেই, তাহলে হচ্ছে আপনারা সবকিছু ওকে দেখতে পারবেন। আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্বের এ টু জেড শেষ করার চেষ্টা করব, মানে যত চাকরির পরীক্ষা রয়েছে, আপনি সেটা হোক প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, 11 থেকে 20তম গ্রেড, বিসিএস, ব্যাংক, মানে মেইন কথা হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব থেকে যদি 1 মার্কও আসে, সেটা যেন আমরা পুরোপুরি সলভ করতে পারি সবাই। আমি হচ্ছে সিম্পল সিম্পল কিছু রুলস আপনাদেরকে দেখাবো। এই সিম্পল সিম্পল কিছু রুলস দিয়েই আপনি হচ্ছে সব কিছু শেষ করে ফেলতে পারবেন, এ টু জেড আপনি দেখতে পারবেন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কেউ যদি একটু আমাকে কাইন্ডলি জানান তাহলে জি হচ্ছে স্যার। ভালো হবে। আচ্ছা, ওকে ওকে, জি থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে আজকে রাইট ফ্রম ভার্বটা হচ্ছে একদম বেসিক থেকে পড়ব। আমরা এটা তো ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, অনেকে ক্লাস 5 থেকেও পড়ে আসে, যারা হচ্ছে আহ, মানে প্রাইভেট স্কুলগুলোতে পড়ে, এখন সব জায়গাতেই পড়ায় এই রাইট ফ্রম অফ ভার্বটা। তাহলে দেখুন, এই রাইট ফ্রম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বটার সঠিক পজিশন। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওইখানে বলেছিলাম সাবজেক্ট যে ভার্বের সাথে একটা এগ্রিমেন্ট করে, অর্থাৎ একটা চুক্তি করে, যে তুমি যেমন আমি সেরকমই চাই, এভাবে বসার চেষ্টা করে। ঠিক এইখানেও সেম জিনিসটাই। দেখুন, রাইট পজিশনে বসবে, একদম সঠিক পজিশনে কিভাবে ভার্বটা বসবে, এই নিয়মগুলাই আমাকে শিখতে হবে। আমরা ঠিক ওই যে ক্লাস 8 9 10 যে রুলসগুলো পড়েছিলাম ওইরকম পড়বো না, আমরা একটু ভিন্ন আঙ্গিকে পড়বো, যেগুলো চাকরির পরীক্ষায় আসে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। ওইটা দেখতে গেলে আসলে ক্লাস 8 9 10 বা ইন্টারের যে রাইট ফ্রম ভার্বগুলো আছে সেগুলো রুলস আপনার কভার হয়ে যাবে। তো তারপরেও আমাদের অনেকগুলো রুলস শিখা লাগবে, আমরা সেগুলো দেখব, বেসিক যেগুলো আছে ওইগুলোও আমরা শিখব। কিন্তু আমার প্রথমেই আমি চলে যাব যেগুলো চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, সাথে সাথে রুলসগুলো লিখবেন, এবং আমি যেগুলো পড়াবো সেগুলা আপনি এখনই মুখস্থ করার চেষ্টা করবেন, ক্লাসের পড়া ক্লাসেই কভার করার চেষ্টা করবেন। এবং আপনাকে আমি শেষের দিকে কিছু প্র্যাকটিস দেখাবো, ওই প্র্যাকটিসগুলো যেন আপনি নিজে নিজে আনসার করতে পারেন, সেটাও যেন আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। প্রথম রুলসটাই দেখুন, একদম সিম্পল ভাবে একটা একটা জিনিস আমরা দেখব। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এই কথাটা যদি থাকে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, আমরা যদি প্রশ্নের কোথাও এই জায়গাটায় আমরা দেখতে পাই, এটা একদম শুরুর দিকেই থাকে যে কোনো প্রশ্নের, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইটা থাকলে আমরা কি করব? এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথম কাজটা কি? যদি এটার পরে টু থাকে, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, মানে ইট ইজ হাই টাইম টু, ইট ইজ টাইম টু, আমরা জানি টু থাকলে কি হয়, নর্মালি টু থাকলে এরপরে যদি টু পাই, এই টু এর পরে আমরা জানি বি ওয়ান বসে, বারবার প্রেজেন্ট ফর্ম বসে, কারণ আমরা ম্যাক্সিমাম সময়ই জানি টু এর পরে কি বসে, বারবার প্রেজেন্ট ফর্ম বসে, এটা একটা ইনফিনিটিভ হিসেবে কাজ করে। তাহলে আমরা এই দুইটা নিয়মের ক্ষেত্রে ইট ইজ টাইম টু যদি থাকে তাহলে বি ওয়ান বসাবো, ইট ইজ হাই টাইম টু যদি থাকে তাহলে বি এন বসাবো। কিন্তু ম্যাক্সিমাম সময়ই প্রশ্নতে টুটা থাকবে না, ম্যাক্সিমাম সময়ই আপনার এই টু জিনিসটা থাকবে না। কেউ একজন অ্যাডমিট হতে চাচ্ছে, তাকে একটু অ্যাডমিট করে নেই। আচ্ছা, তাহলে দেখুন, এই ম্যাক্সিমাম সময় কি থাকবে না, টু থাকবে না। তাহলে থাকবে কি, একটা সাবজেক্ট থাকবে। আমরা সাবজেক্টগুলো তো চিনি, নর্মালি যে কোনো একটা সাবজেক্ট থাকবে। এই তাহলে সাবজেক্টের পরে কি বসাবো, বি টু বসাবো, মানে বি টু দিয়ে আমি বুঝাচ্ছি ভার্বের সেকেন্ড ফর্ম, আর বি ওয়ান দিয়ে বুঝাচ্ছি ভার্বের বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম যেটা। আচ্ছা, ওইটা আমরা একটা উদাহরণে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। ধরুন আপনার এরকম একটা এক্সাম্পল দিল, এক্সাম্পলটা একটু খেয়াল করেন। ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইম উই। এখন আপনার এইখানে অপশন দিয়ে দিল, এই অপশনের ভিতরে কি বসবে সেটা হচ্ছে আপনি এই করবেন, টু চেঞ্জ, চেঞ্জ অথবা চেঞ্জড অথবা চেঞ্জিং। আচ্ছা যাই হোক, যেটাই, এই দুইটার ভিতরে আপনি বলুন তো কোনটা হবে। ইট ইজ হাই টাইম, তারপরে উই, এখন আমি এই দুইটার ভিতরে কোনটা বসাবো? এরপর আরো অনেক কিছুই আছে, ধরুন হিজ ব্যাড হ্যাবিটস, বা যেটাই, এটাই মনে হয় মেবি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল, হিজ ব্যাড হ্যাবিটস। আচ্ছা, এখন দেখুন, এই প্রশ্নটা আপনি বলুন কি হবে।
এখন আপনি নিজে থেকে বলার চেষ্টা করুন। দেখুন আমার রুলসটা কি ফলো করেছে সেটা আগে দেখি। ইট ইজ হাই টাইম, এই যে দেখুন আছে ইট ইজ হাই টাইম, এরপরে আছে একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট থাকলে আমাকে কি বসাইতে হবে, বি টু বসাইতে হবে, তাহলে এটা হবে আমার আনসার। এটা হবে না, কেন হবে না? কারণ আমি যদি ইট ইজ হাই টাইম টু দেই, বি ওয়ান দেই, তাহলে ঠিক ছিল, কিন্তু এইখানে তো একটা সাবজেক্ট দেওয়া আছে, ইট ইজ হাই টাইমের পরে কি আছে, একটা সাবজেক্ট দেওয়া আছে, তাহলে কি হবে না, এটা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ নেই, এটার আরেকটা উদাহরণে চলে যাই, দেখি আমরা সেই উদাহরণটা। যে আমি বললাম এরকম, এখন কথা বলবেন, হ্যাঁ, কেউ একজন মিউট করে, যে হচ্ছে আসলে বিষয়টা খুব ভালোভাবে বুঝতেছেন, বা যারা বুঝতেছেন না তারাও একটু কথা বলার চেষ্টা করবেন। কথা বললে আপনার কথার মাধ্যমে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এইখানে কোনটা বসাবো, এইখানে আমরা কোনটা বসাবো দেখুন তো। আমাদের যে 1 নাম্বার রুলসটা পড়েছি, ইট ইজ হাই টাইম, এখন তো আর কোনো সাবজেক্ট নাই, তাহলে আমাদের টু ডু হবে, টু টু ডিড হবে না। আচ্ছা, তাহলে আমি আরেকটা উদাহরণ যদি দেই, ইট ইজ হাই টাইম, এইখানে আমি দিলাম উই, এখন আমার এইখানে বসাইতে হবে টু অ্যাক্ট অর অ্যাক্টেড। এখন আমি কোনটা বসাবো, অন অ্যাক্টেড। দিস ম্যাটার। তাহলে এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, এটা মনে হয় মেবি 43 বিসিএস এ এসেছিল, সেই বিসিএস এরই একটা প্রশ্ন। আমরা পরে যখন আমরা দেখতে যাব তখন, আচ্ছা কেউ জয়েন হতে এসে আবার কেটে দেয়, এটা আসলে বিরক্তিকর, কারণ হচ্ছে সে যদি একটু ওয়েটিং এ থাকে তাহলে তো আমি তাকে জয়েন করে নিতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এটার ক্ষেত্রে কি আনসার দাঁড়াইলো, এখানে সাবজেক্ট আছে, তাহলে আমার বি টু বসবে, অর্থাৎ অ্যাক্টেড, অ্যাক্টেড। এটা হবে। হ্যাঁ, এটা হবে না। তাহলে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই রিলেটেড হচ্ছে আপনি অনেক প্রশ্ন পাবেন। আপনাকে যদি আমি প্রশ্ন এখনই দেখাইতে চাই তাহলে হয়তো আমার অনেক টাইম চলে যাবে, আমরা অনেকগুলা রুলস পড়বো তো, তাহলে ওই জায়গা থেকে তারপর আমি একটা প্রশ্ন দেখায় নেই আপনাকে, কারণ হচ্ছে আমাদের অনেকগুলা প্রশ্ন এখান থেকে আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। আসলে আমার এটা আগে ওপেন করে রাখা দরকার ছিল, কোথায় রেখেছি, কোথায় বইগুলা, একটু দেখে নিই। আচ্ছা, পেইড নোট, এনটিআরসি অল কোর্স, আচ্ছা এটাতেই আছে হয়তো, এটাতেই যাই আমরা, বা এই যে মাস্টার জাহাঙ্গীর আলম যে বইটা রয়েছে, এইখানে যদি আমরা যাই, মানে আপনাদের কাছে তো মনে হয় এই বইগুলো রয়েছে, পিডিএফ না থাকলে আপনারা আমার গ্রুপ থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিন, আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেখবেন সবই রয়েছে। হ্যাঁ, তাহলে দেখুন আমরা এটারই যদি দেখি, একদম সূচিপত্রে গিয়ে ক্লিক করলেই চলে আসবে আশা করি। ধরুন আমরা রাইট ফ্রম ভার্ব গুলা দেখতে চাচ্ছি, দেখবেন আপনার এই ধরনের প্রশ্ন, বহুত প্রশ্ন এসেছে, আপনি এই একটা নিয়ম দিয়ে সলভ করে ফেলতে পারবেন। নিয়মটা কি একটু মুখস্থ হয়েছে সবার? রাইট ফ্রম ভার্বটা আমি দেখি, এটা আমার আগেই বের করে রাখা উচিত ছিল, যাই হোক তার জন্য দুঃখিত। দেখি তো রাইট ফ্রম ভার্বটা কোথায় আছে, ইন্ডেক্স রেস্ট কোশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম ভার্ব, এই জায়গায় আছে। এই দেখুন এই জায়গায় বহুত প্রশ্ন এসেছে, আমরা এই ধরনের প্রশ্ন আমরা এইখান থেকে পেয়ে যাব। আপনি যে কোনো, আপনার কাছে যে বইটা থাকবে সেই বই থেকে আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এই দেখুন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, একই কাজ করবে। হ্যাঁ, তাহলে দেখুন তো আপনার এই যে 10 নাম্বারটা আপনি যদি একটু চিন্তা করেন, 10 নাম্বার, এই 10 নাম্বারটা কি কাজ করবে, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সেম কাজটাই করবে। দেখুন তো আপনি 10 নাম্বারটা পারেন কিনা। দেখুন এখানে কি হবে, ডু আছে, ডুটাকে আমি ডিড। কি করে দিতে হবে, টু ডু করে দিতে হবে। কেন ডিড দিব, আমি কি সাবজেক্ট আছে, ইট ইজ হাই টাইমের পরে কি সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই, সরি না, টু। তাহলে আমি টু ডু করে দেব। আচ্ছা, ইট ইজ হাই টাইম, এই যে ইউ, ইউ একটা সাবজেক্ট আছে, তাহলে আমি কি করব, ইউ রিয়েলাইজড, এই যে এটা করে দেব, তাই না? বুঝতে পেরেছেন? তাই এই ধরনের হচ্ছে বহুত রয়েছে, আপনি হচ্ছে অনেক পাবেন। কেউ মনে হয় জয়েন হতে চাচ্ছে, আমি তাকে আবার একটু জয়েন করে নেই। ওকে,
তাহলে দেখুন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করি যে যে আরে ভাই একটু মিউট করেন না। আচ্ছা ওনাকে আমি একটু মিউট করে দিয়ে নেই। ওকে। আচ্ছা 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 ওকে। তাহলে আমরা একটা নিয়ম ফলো করলাম এবং একটা নিয়মের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যেটাই থাকুক না কেন এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে এরপরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে আমরা বি টু বসাবো। আর যদি সাবজেক্ট না থাকে টু থাকে বা টু যদি আমরা বসাইয়া তারপর আমরা বি ওয়ান বসাই দিব। তাহলে এই নিয়মটা আমাদের ক্লিয়ার, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবে। হ্যাঁ, 2 নাম্বার একটা নিয়ম আমরা একদম ছোট থেকেই পড়ে এসেছি, রুল 2, এবং হচ্ছে এই 2 নাম্বার নিয়মটা আমরা একদম ছোট থেকে পড়ে এসেছি। যেমন আমার যদি কোনো ইচ্ছা থাকে, আমার যদি কোনো উইশ থাকে, বা আমার যদি কোনো স্বপ্ন থাকে, তাহলে আমরা বলি কি আই ফ্যান্সি। হ্যাঁ, আই ফ্যান্সি অথবা আই উইশ বা আই লাইক, আমি যদি ওর মতো হতে পারতাম, হ্যাঁ, আমি যদি পাখি হয়ে আকাশে উঠতে পারতাম, তাহলে এরকম কিছু ইচ্ছা থাকে না, তাহলে ওইগুলাকে আমরা বলবো আই লাইক, আই ফ্যান্সি, তারপর হচ্ছে আই উইশ, এছাড়াও ইফ দিয়েও হতে পারে। হ্যাঁ, এই চারটা যদি থাকে, মানে এই চারটা হচ্ছে আপনাকে কল্পনা বুঝাবে, আপনি যদি কিছু হতে পারতেন, ই করতেন। এগুলার পর আমরা কি বসাবো, এই চারটা এর পর আমরা কি বসাবো, এই চারটা জিনিসের পর আই ফ্যান্সি, আই উইশ, আই লাইক, তারপর হচ্ছে ইফ, এই চারটার পর আমরা কি বসাবো। আচ্ছা কেউ একজন জয়েন হতে চাচ্ছে, তা আমি আবার একটু জয়েন করে নিই। এটার আসলে অটো সিস্টেম থাকলে ভালো হইতো। স্যার অটো জয়েনিং, সিস্টেমটা স্যার জয়েনিং জয়েন, অপশন ওপেন করে রাখা যায়। এটা কিভাবে রাখা যায়? আপনার আমাকে একটু হেল্প করেন তো দেখি, আমি এটা আসলে একটু গুগল মিট তো হোস্টে কখনো যান, ইউজ করি নাই। হোস্টে যান, দেখেন ওখানে ওপেন অপশন আছে, আপনারটা টাস্টেড করা আছে। আচ্ছা আচ্ছা, এইখানে আমার কি করতে হবে বলেন তো দেখি। আপনারটা দেখেন হোস্টে টাস্টেড করা আছে, ওই জায়গায় দেখেন ওপেন একটা অপশন আছে, ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা আপনি আমি সেটিংসে যান দেখতেছি, প্রথমে। সেটিংসে যাচ্ছি। আচ্ছা এটাই তো আমার সেটিংস ছিল মনে হয় মেবি। আচ্ছা ওকে, এই থ্রি ডটে গেলে আমি সেটিংসটা পাবো। এখানে যাওয়ার পর হোস্ট আছে কিনা দেখুন একটু। না এরকম কিছু নাই মেবি। এইখানে কি অ্যালাউ অটোমেটিকলি, এটা তো অ্যালাউ অটোমেটিকলি দেওয়া আছে। কিন্তু আচ্ছা ফোনের এটা আমি, ক্ষেত্রে তো। হ্যাঁ। হ্যাঁ এটা আমি নেক্সট ক্লাসে আমি দেখে নেব না। হ্যাঁ আজকে আপাতত আচ্ছা। এভাবেই পড়াইতে থাকি, কি আর করা। আমি যদি নেক্সট হচ্ছে আবার, এটা আমি আসলে গুগল মিট ইউজ করি নাই তো আগে কখনো, তো এই জন্য হচ্ছে একটু পেইন হচ্ছে। আচ্ছা যাই হোক, এটার সেটিংসটা আমি দেখে নেব না। আমি জমি ইউজ করতাম এবং আমার ডুয়েল কারেন্সি কার্ডের হচ্ছে মানে লিমিটটা শেষ হয়ে গেছে, ওইটা আমাকে ব্যাংকে গিয়ে আবার পেমেন্ট করার অপশনটা চালু করে নিয়ে আসতে হবে। ওই পেইনটার জন্য আর কি ওইটা যাওয়া হচ্ছে না ব্যাংকে, আর ওইটা আমি পারতেও আছি না, এই জন্য গুগল মিট দিয়ে এই ক্লাসটা শুরু করেছি। আচ্ছা যাই হোক, আমরা এই দুইটা জিনিস রুলস আমাদের ক্লিয়ার কিনা, একটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আর একটা হচ্ছে আই ফ্যান্সি, আই উইশ, আই লাইক। এটার ক্ষেত্রে কি করবে, এটার ক্ষেত্রে দেখুন, যদি কখনো আমাদের মানে এটার পর একটা সাবজেক্ট থাকবেই, সবসময় ধরে রাখতে পারেন, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, ইফ, এগুলার পরে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট নিয়ে কোনো ঝামেলা নাই। এরপরে আমি অনেকগুলা জিনিস বসাইতে পারি প্যারালালি। প্রথম যে জিনিসটা আমি খেয়াল করব, অপশনে হেড আছে কিনা। যদি হেড থাকে তাহলে হেডটাকে আমি প্রথম প্রায়োরিটি দিয়ে এটাই দেখাবো। যদি অপশনে হেড থাকে, যেমন আমি আই ফ্যান্সি পাইলাম, একটা সাবজেক্ট পাইলাম, তারপরে হেড পাইলাম, তাহলে আমি হেড দাগাবো। যদি হেড না থাকে তাহলে আমি দেখব 2 নাম্বার অপশনে কোথাও ওয়ার আছে কিনা। যদি ওয়ার থাকে তাহলে আমি ওয়ার দাগাবো, এই দুইটা ফিক্সড। আমি এই চারটার ভিতরে আমি সাবজেক্ট পাবো, সাবজেক্ট পাওয়ার পরে হেড দাগানোর চেষ্টা করব। যদি কোথাও হেড না থাকে তাহলে আমি দাগাবো কি, ওয়ার। যদি ওয়ারও না থাকে, এই দুইটা নাই, তখন আমি কি দাগাবো, তখন আমি দাগাবো বি টু কোথায় আছে দেখব, বি টু। আর যদি বি টুও না থাকে, তখন আমি 4 নাম্বারে গিয়ে দাগাবো কুড উড, কুড উড, তারপরে বি ওয়ান। এই যে চারটা জিনিস আমার খেয়াল রাখতে হবে। আমি আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, ইফ, এর পরে তো আমি সাবজেক্ট পাবোই, সাবজেক্ট থাকবেই। সাবজেক্টের পরে আমার যদি হেড থাকে তাহলে আমি হেড দাগাবো। মানে চারটা অপশনের ভিতরে যদি এই চারটাই থাকে, এর ভিতরে প্রথম প্রায়োরিটি হচ্ছে হেড, দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে ওয়ার,
তৃতীয় প্রায়োরিটি হচ্ছে B2, আর চতুর্থ প্রায়োরিটি হচ্ছে এটা। চারটাই রাইট, চারটাই ঠিক, কিন্তু এর ভিতরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমি দাগাবো। তাহলে আমার কাছে এইগুলার অপশন থাকবে, অনেক সময় চারটা থাকবে না, একটাই থাকবে, একটাই আমি আনসার করব। তাহলে আমি এটার আনসারটা এখন লিখতেছি, আপনি হচ্ছে আমাকে বলুন যে কোনটা হবে। যেমন আই ফ্যান্সি, আই, তারপর আমি এখানে অপশন দিলাম টার্ন বা টার্ন, এই অপশনটা দিলাম। তারপর হচ্ছে পেল। এখন বলুন তো এটা কি হবে, এটার আনসার কি হবে? বলেন এটার আনসার কি হবে? এই যে আই ফ্যান্সি, ফ্যান্সির পরে অবশ্যই সাবজেক্ট থাকবে, আমি আগে যেটা বলেছিলাম। তারপরে আমার হেড, ওয়ার, V2 এগুলা থাকার চেষ্টা করবে, তাহলে এর ভিতরে আমি দেখব কোনটা আছে। তাহলে আছে কোনটা, এটা। আর যদি দুইটাই থাকতো, তাহলে এখানে যদি হেডও থাকতো, তাহলে অবশ্যই হেড আনসার হইতো। যেহেতু এটা তো হেড নাই অপশনে, তাহলে এখানে কোনটা আনসার হবে? B2, কারণ এই যে B2 নাম্বার আমার ফলো করেছে। তাহলে আমি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে এই ধরনের যদি আরো থাকে, যেমন আপনার ইফ, তারপর হচ্ছে ইফ আই ওয়াজ বা ওয়ার, ইফ আই ওয়াজ বা ওয়ার এ বার্ড, এটা যদি হয় তাহলে এটার ক্ষেত্রে কি আনসার হবে? এটার ক্ষেত্রে কি আনসার হবে? এটার ক্ষেত্রে আনসার হবে, দেখুন আয়ের পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজ হবে না। কেন ওয়াজ হবে না? কারণ এই যে ইফ, আর এটা একটা ইচ্ছা বোঝাচ্ছে। আমি যদি পাখি হতে পারতাম, এটা একটা অসম্ভব ইচ্ছা। অসম্ভব ইচ্ছার ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই যে ওয়ার আছে, ডিরেক্টলি ওয়ারই হবে, এটা কিন্তু ওয়াজ হবে না। তাহলে আমরা দুইটা রুলস অলরেডি পড়ে ফেলেছি, দুইটা রুলস আশা করি সবারই মনে থাকার কথা। দুইটা রুলস আমাদের শেষ। এখন আমরা রুল নাম্বার 3 পড়ব। 3, তারপরে এই 3টা হচ্ছে আপনার একটু ডিটেলসেই পড়া উচিত। যেমন আমরা ইনফিনিটিভ, তারপরে হচ্ছে জিরান, পার্টিসিপল, এই জিনিসটা হচ্ছে আগে ক্লিয়ার করি এই রুল 3তেই। তাহলে আমরা প্রথমে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি কম বেশি, তারপর আমি রিভিশনের জন্য হলেও সামারি করতেছি। 2 প্লাস B1, আমরা যদি কোথাও 2 পাই, তারপরে একে কি করে দেই? B1 করে দেই, এটাই হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে জিরান্ড। জিরান্ড, আমি জিরান্ড পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ নিয়ে একটা বিস্তারিত ক্লাস নিব, কারণ অনেকেরই প্রবলেম হয় যখন আমরা ফ্রেজ ফ্রেজ পড়বো, জিরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমাদের এটা মানে ফ্রেজ অ্যান্ড ক্লজ যখন আমরা পড়তে যাব, তখন আমাদের এই ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার করতে হবে। তারপর আমরা এখানে পার্টিসিপলটা একটু পড়ি দেখি। পার্টিসিপল, তাহলে দেখুন এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের ভিতরে এই পার্টিসিপল আবার আপনার হচ্ছে 3 প্রকার। এই পার্টিসিপল আবার 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এইটার আবার 3টা আছে। এই 3টা যদি আমি দেখি, তাহলে এই ইনফিনিটিভটা আমরা বুঝলাম 2 প্লাস B1 থাকলে। জিরান কি হবে? B1 এর সাথে আইএনজি, B1 এর সাথে আইএনজি। তো এই B1 এর সাথে আইএনজি হলেও এটা নাউনের মতন কাজ করবে, ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের মতন কাজ করবে, এটা নাউনের মতন কাজ করবে। আর এই যে প্রেজেন্ট পার্টিসিপল, যে এইটাও এই যে B1 প্লাস আইএনজি, অনেকেরই এমসিকিউ কনফিউজড বাজে যে কোনটা জিরান আর কোনটা পার্টিসিপল। আমরা তো আসলে আজকে সেটা পড়তেছি না, আমরা পড়তেছি রাইট ফ্রম ভার্ব। তো আমরা যখন ওই যে নাউন আইডেন্টিফিকেশন পড়তে যাব বা ফ্রেজ আইডেন্টিফিকেশন পড়তে যাব, তখন ওই জায়গায় এটা ক্লিয়ার করব। তো আমি এই ব্যাপারে আজকের ক্লাসে বিস্তারিত বলবো না, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং সেটা নাউনের মতন কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। তারপরে এই যে পাস্ট পার্টিসিপল কিভাবে বুঝবো? যদি হঠাৎ করে কোনো বাক্যকে বা কোনো ভার্বকে B3 করে দেই, সেটা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় B3 করে দিলে আমরা সেটাই বুঝতেছি কি পাস্ট পার্টিসিপল। আর যদি পারফেক্ট পার্টিসিপল, সেটা কিভাবে বুঝবো? হ্যাভিং, হ্যাভিং প্লাস ভার্বের 3,
এই হ্যাভিং এর পর যদি ভার্বের থ্রি করে দেই তাহলে সেটা হচ্ছে আপনার পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা দেখুন। এই জায়গায় এই যে বাকি যতগুলো রয়েছে, এই যে এই তিনটা যে কাজ করলাম, এই তিনোটাই আসলে অ্যাজেক্টিভের মতন কাজ করবে। হ্যাঁ, এই তিনোটাই মূলত অ্যাজেক্টিভের মতন কাজ করবে। পার্টিসিপল মানে অ্যাজেক্টিভের মতন কাজ করবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে, ভার্বের থ্রি করলেও সেটা অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে, হ্যাভিং প্লাস ভার্বের থ্রি এটাও কি হয়ে যাচ্ছে, সেই অ্যাজেক্টিভ হয়ে যাচ্ছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই রুলস থ্রিতেই, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা যদি কোথাও যদি কোনো প্রিপোজিশন পাই, প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আমরা কি করব, আমরা যদি কোথাও প্রিপোজিশন পাই এই প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে আমরা সেইখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। যেমন আমরা অফের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আমরা কি করব, সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, এই কাজটা করব। তাহলে আমাদের হচ্ছে এখানে এই রুলসটাই 3 নাম্বার রুলস আসলে তেমন মানে আপনার এটা জাস্ট বেসিকের জন্য জানা, কারণ এটাকে ফোকাস করেই পরের একটা নিয়ম আসতেছে। তাহলে প্রথমটা হচ্ছে ভার্বের সাথে বি ওয়ান করবো, এটা ইনফিনিটিভ বলা হয়। তাহলে জিরান্ট হচ্ছে বি ওয়ান এর সাথে আইএনজি, আর পার্টিসিপল তিনটা পার্টিসিপল রয়েছে, এর ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল যে কোনো বি থ্রি, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস বি থ্রি। আচ্ছা, আমরা এখন যেটা করতে চাচ্ছি এই তিনটা তো আমরা মানে এই নিয়মটার আসলে একদম ব্যতিক্রম একটা নিয়ম কাজ করবে। এই যে এটা ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা কি বললাম, টু প্লাস ভার্বের সাথে বি ওয়ান হয়। এখন দেখুন এই নিয়মটাই একটু চেঞ্জ হবে, এই নিয়মটাই একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা একটু যাচ্ছি এখন। হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের রুল ফোরটা খুবই ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এইখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেন বলা যেতে পারে। 5টা পরীক্ষা দিলে একটা পরীক্ষায় আপনি এইখান থেকে একটা প্রশ্ন পেয়েই যাবেন। তাহলে এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। দেখুন এই জিনিসগুলো আমরা এখনই মুখস্থ করে নিব। লুক ফরওয়ার্ড টু, লুক বানানটা ভুল হয়ে গেল, লুক বা লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, যেটাই আমরা বলি না কেন এটা আমরা মুখস্থ করব। হ্যাঁ, যেভাবেই থাকুক, লুকিং বা লুক ফরওয়ার্ড টু, তারপর উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে বি গেট টু বা গেট ইউজ টু, মানে বি ইউজ টু বলতে পারি, বি ইউজ টু। বি মানে হচ্ছে যে অক্সিলারি ভার্বগুলা, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলাই আর কি বি ভার্ব। হ্যাঁ, তাহলে বি ইউজ টু, গেট ইউজ টু, যেটাই থাকুক গেট ইউজ টু। তারপর আরেকটা হচ্ছে কমিটেড টু, তারপর হচ্ছে অ্যাডিকশন বা অ্যাডিক্টেড টু, অবজেকশন টু, এছাড়াও আপনার আরো অনেকগুলো রয়েছে। হ্যাঁ, আরো অনেকগুলো রয়েছে, যেমন উইথ অ্যান আই টু, ওইগুলো আপাতত দরকার নাই। আপনি হচ্ছে এই কয়টা জিনিস আপাতত মুখস্থ করার চেষ্টা করেন। লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, যেটাই বলেন না কেন, লুকিংও লাগাইতে পারেন বা লুকও লাগাইতে পারেন। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি গেট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কমিটেড টু, অ্যাডিক্টেড টু, অবজেকশন টু, তারপর হচ্ছে রেফার টু, ইউজ টু, ইকুয়াল টু, হেবিটেটেড টু, ইনজার্ড টু, মানে আরো এরকম অনেকগুলো রয়েছে, কিন্তু সব তো আমাদের মনে রাখা সম্ভব না, পসিবল না। আপনি দেখবেন এই কয়টা দিয়েই আপনার কমন পড়ে যাবে। হ্যাঁ, এছাড়াও আরো অনেকগুলো রয়েছে, যেমন ডিভোটেড টু, এটাও একটু লিখে রাখতে পারেন। হ্যাঁ, অনেক সময় চলে আসতে পারে। তারপরে হচ্ছে আপনার অবজেকশন, এটা তো দিলামই। তাহলে অ্যাডয়ার টু, মানে লেগে থাকা, যে এখানে অ্যাডয়ার টু। তারপর হচ্ছে উইথ অ্যান আই টু, ওইটা কোথায় লিখি, উইথ অ্যান আই টু। আচ্ছা, এই টু এর পরে আমাদের কি নিয়ম ছিল, যে আমরা টু পাইলে বি ওয়ান করে দেই, কিন্তু না, এদের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, এরা হচ্ছে ব্যতিক্রম। এটা ছিল ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা কি করেছি, টু এর পরে বি ওয়ান করে দিয়েছি। না, এখন এইগুলার ক্ষেত্রে বি ওয়ান করা যাবে না, টু এর পরে বি ওয়ান করা যাবে না। টু এর পরে কি করতে হবে, এই টু এর পরে হচ্ছে বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করে দিতে হবে। এইগুলা থাকলে এই বি ওয়ান এর সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে বি ওয়ান মানে ভার্বের বেস ফর্মের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এটাই হচ্ছে এটার আসলে মেইন রুলসটা। হ্যাঁ, এটার মেইন রুলসটাই হচ্ছে এটা, যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু,
মানে আপনি আপাতত এই কয়টা জিনিস একটু মুখস্থ করেন। এই যে লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এই যে ইউজ টু বা বি বা গেট যেটাই থাকুক না কেন, ইউজ টু, আপাতত এই চারটা মুখস্থ করেন। হ্যাঁ, এই চারটা যদি আপনি অ্যাটলিস্ট মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার মোটামুটি 1 মার্ক কমন পাওয়া যায়। তারপরে যে এইগুলো চলে আসতে পারে অনেক সময়, অ্যাডিক্টেড, কমিটেড, তারপর হচ্ছে অ্যাডিয়ার, উইথ অ্যান আই টু, তারপর হচ্ছে ডিসাইডেড টু, রেফার টু, ইকুয়াল টু, বি গিভেন টু, টেক টু, মানে রেসোর্ট টু, এরকম আরো অনেকগুলো রয়েছে। আপনি ওগুলা পারলে কষ্ট করে একটু শিখে নিন, অথবা আপনি এই কয়টা জিনিসই হচ্ছে দেখেন, এই কয়টা জিনিস দেখলেই হবে। লুক ফরওয়ার্ড, উইথ এ ভিউ, ইউজ টু, গেট টু, এদের পরে কি হবে, ভার্বের বি ওয়ান এর সাথে আইএনজি হবে। তাহলে আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনার হয়তো বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণে চলে গেলাম, আই এম লুকিং ফরওয়ার্ড, ফরওয়ার্ড, তারপরে এখানে আমি বসাবো সিং, তারপর হচ্ছে টু সি, তারপর হচ্ছে টু সিং, টু সিং। বলেন তো কোনটা হবে? আরো অনেক কিছু আছে, অপশনে 3টা রয়েছে, কেউ একজন বলেন কি হতে পারে। কেউ একজন বলেন, যারা ক্লাস করতেছেন, একজন বললেই হবে। ঢাকা উইথ এ সিং হবে। ভিউ টু, টু সিং। একজন বলেছেন সিং, আরেকজন বলেছেন এটা, কোনটা হবে? টু সিং তো হবে ভাইয়া। আরো কেউ আছেন? কেউ বলতে পারবেন কি হবে? আচ্ছা, এটাই হবে। হ্যাঁ, এটাই হবে, কারণ এখানে লুক ফরওয়ার্ডের পরে টু দেওয়া নাই। টু যদি দেওয়া থাকতো তাইলে সিং হইতো, কারণ টু তো দেওয়া নাই, তাই না? কারণ এই টু সহ দিতে হবে, তাহলে এটাই হবে। অনেক সময় আমরা কি করি, যে লুক ফরওয়ার্ড দেখার পরে মানে প্রশ্নের ওই ভিতরে গিয়ে ডিরেক্টলি সিং দাগায় ফেলি। ওই ক্ষেত্রে আর ওই যে আর টু সিং যে দাগাইতে হবে, এটা অনেক সময় আমাদের মাথায় থাকে না। বিষয়টা আমরা পারি, কিন্তু শিওর হয়ে এটা দাগাইয়া দিয়ে আসি, এরপরে আমাদের ভুল হয়ে যায়, এটা আসলে হবে না। এই জন্য অনেক সময় দেখবেন আপনি শিওর হয়ে পরীক্ষায় 70টা দাগাইছেন, কিন্তু আপনার হবে 60টা। কারণ হচ্ছে কি, 100% শিওর হওয়ার পরেও, নিয়মটা জানার পরেও ভুল হয়ে যায়। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, এই জন্য প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করে নিতে হবে। আই এম লুকিং ফরওয়ার্ড, এখানে টু যদি থাকতো তাহলে এটা আনসার হতো, যেহেতু টু নাই তাহলে অবশ্যই এই টু সহ দিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যে উইথ এ ভিউ টু দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে যদি আরেকটাও থাকতো, যেমন টু ভিজিট থাকতো, হ্যাঁ, টু ভিজিট, তাহলে আমরা কোনটা দিতাম? এটা হইতো না তখন, কারণ কি, টু তো দুইবার হবে না, টু হবে কি একবার, তাহলে এখানে ভিজিটিংটা হইতো, জাস্ট এটা। তাহলে আমরা দেখুন, নর্মালি আমরা টু এর পরে কি বসাই, বি ওয়ান বসাই, কিন্তু এইখানে গিয়ে নিয়মটা চেঞ্জ হয়ে গেল, টু এর পরে বি ওয়ান হবে না, টু এর পরে বি ওয়ান হবে না, টু এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। কাদের ক্ষেত্রে? এই যে লুকিং ফরওয়ার্ড টু, তারপর উইথ এ ভিউ টু, গেট টু, ইউজ টু, তারপরে এই যে জিনিসগুলো রয়েছে এইগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এরকম আরো অনেকগুলা রয়েছে, অনেকগুলো আপাতত মনে রাখার দরকার নাই, আপনি হচ্ছে বেসিক ভাবে আপাতত এই কয়টা জিনিস মনে রাখলেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এই কয়টা জিনিস মনে রাখলেই হবে আশা করি। এর ভিতরে যে ডিভোটেড টু, এইটা একটু মনে রাখার চেষ্টা করেন। অ্যাডহিয়ার এটা বেশি একটা আসে নাই, কমিটেড এটাও বেশি একটা আসে নাই। তারপর আপনাকে আমি যদি কোশ্চেন দেখাই তাহলে আপনি আরো বুঝতে পারবেন যে আসলে এগুলা কি পরিমাণে আসে বিভিন্ন জায়গায়। আমি একটা প্রশ্ন দেখাই, দেখুন। এইখানে আপনি এই বইটা তো পাবেন, অন্য সব বই তো আসলে এগুলো আছে, যে কোনো এক জায়গা থেকে দেখলেই হয়। এই দেখুন, উইথ এ ভিউ টু, ভিউ টু এর পরে কি বসবে বলেন তো? এই যে এখানে হি বা অথবা আই, তারপরে যে ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু, তারপরে কোন অপশনটা হবে? এই যে বি নাম্বার অপশনটা হবে। দেখুন এটা কত জায়গায় এসেছে, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এই যে লুকিং ফরওয়ার্ড টু, তারপরে কি হবে? এই যে গোয়িং, সি নাম্বার হবে। তাহলে দেখুন এখানে আপনি প্রশ্নগুলো পারেন কিনা একটু আমাকে কনফার্ম করেন, এই যে এটা পারেন কিনা। এই যে উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে এই যে লুকিং ফরওয়ার্ড টু, এই যে লুকিং ফরওয়ার্ড টু, দেখুন এগুলা এই যে 14তম নিবন্ধন পরীক্ষা, তারপরে এটা কত জায়গায় এসেছে, এনএসআই থেকে শুরু করে বিভিন্ন জায়গায়।
এই যে এটাও এসেছে বিভিন্ন এই যে বিজিএস পরীক্ষায়, জজের পরীক্ষায় এখানে এসেছে। তার মানে এই ধরনের প্রশ্নের অভাব নাই। এই যে দেখুন আমি কমিটেড টু পড়াইছি, লুকিং ফরওয়ার্ড, মানে আমি যেগুলো পড়াইছি দেখুন এইগুলাই আছে। এই যে অবজেকশন টু, তাহলে অবজেকশন দিয়ে আসতে পারে, মানে এর বাহিরে কিন্তু নাই আমি যেগুলা দেখাইছি। হ্যাঁ, এই যে কমিটেড টু, তারপরে যে লুক ফরওয়ার্ড টু, তার মানে কি করবো এইগুলোর ক্ষেত্রে বারবার সাথে আইএনজি যোগ করে দেবো। দেখুন এখানে হিউজ প্রশ্ন রয়েছে। আপনি যে কোনো একটা বই থেকে, আপনি মাস্টার বই থেকেও ফলো করতে পারেন, এক্সপার্ট বই থেকেও ফলো করতে পারেন, আপনার কাছে যে বইটা রয়েছে ওই বইটা থেকে ফলো করলেই হবে। আপনারা কি আসলে আমার ক্লাসটা বুঝতে পারতেছেন নাকি আসলে মানে বোরিং লাগতেছে? দেখুন পড়াশোনা আসলেই বোরিং, কিন্তু এই বোরিং পড়াশোনায় হচ্ছে আপনাকে করতে হবে, কিছু করার নাই। এই জন্য খাতা কলম নিয়ে বসলে আপনার হয়তো আমার এই বক বক গুলা শুনতে মোটামুটি চলবে, আর আদারস এই বক বক গুলা তো এমনি তো শুনতে ইচ্ছা করবে না, এটাই সিম্পল। ওকে, তাহলে আমরা হচ্ছে কয় নাম্বার রুলস পড়লাম? 4 নাম্বার। এখন আমরা 5 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা, 4টা রুলস কি কেউ বলতে পারবেন? একজন আমাকে 4টা রুলসই বলতে পারবেন এমন কেউ আছেন? জাস্ট চেষ্টা করেন, হইলে হবে না হইলে নাই। কেউ একজন আনমিউট করে আমাকে 4টা রুলস একটু বলার চেষ্টা করেন তো, দেখি হয় কিনা বা আপনার মনে থাকতেছে কিনা, চেষ্টা করেন। কেউ একজন বলেন, বলে ফেলেন, সমস্যা নাই, ভুল হইলে তো আমরাই। জি ভাইয়া, বলতে পারবো, বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, প্রথমত আপনি বলেছিলেন আই উইশ, আর হচ্ছে কি, না না সরি, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম। হ্যাঁ ইট ইজ টাইমের পরে যদি হচ্ছে গিয়ে টু থাকে, দেন হচ্ছে গিয়ে V1 হবে। আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তখন হবে হচ্ছে সাবজেক্ট প্লাস V2। এটা ছিল হ্যাঁ রুল 1। হ্যাঁ তারপরে রুল 2 তে ছিল আই ফ্যান্সি, ইফ, আই ওয়্যার, বা হ্যাঁ, এই টাইপের ফ্রেজ গুলা, এগুলোর হ্যাঁ হ্যাঁ পরে দেন হচ্ছে গিয়ে যদি বি ভার্ব থাকে, তখন হচ্ছে ওয়্যার হবে, অথবা হ্যাড হবে। হ্যাড হচ্ছে গিয়ে প্রথম প্রায়োরিটি। তারপরে হচ্ছে গিয়ে ওয়্যার, অথবা হচ্ছে গিয়ে যদি V2 থাকে, V2 হবে। আর তা না হলে উড অথবা কুড প্লাস হচ্ছে গিয়ে আপনার V1। হ্যাঁ। আর যদি এমন কোনো অপশন থাকে যে ধরেন এতে দিয়ে রাখলো ওয়ার, বিতে দিয়ে রাখলো হচ্ছে হ্যাট, সিতে দিয়ে রাখলো আপনার কুড টু, আর ডিতে দিয়ে রাখলো অল, তাহলে কোনটা আনসার হবে? হ্যাড হবে ভাইয়া, হ্যাড হচ্ছে না, ফার্স্ট ওই প্রায়োরিটি। ক্ষেত্রে না না, ওই ক্ষেত্রে অল হবে, কারণ সবগুলাই তো রাইট। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যখন অল থাকবে তখন অল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, এরকম কিন্তু কনফিউজ তৈরি করতে পারে। আচ্ছা, আচ্ছা, তারপরে? তারপরে আপনি হচ্ছে লুক ফরওয়ার্ড টু। ও, এর আগে হচ্ছে রুল 3 তে একটা বলেছিলেন প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, রাইট রাইট, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আর হচ্ছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই ব্যাপারগুলো বেসিক একটু জাস্ট ধারণা হ্যাঁ, দিয়েছিলাম, আর এটা নেক্সট হ্যাঁ ক্লাসে হ্যাঁ, আলোচনা করব। ইনফিনিটিভে হলে 2 প্লাস V1 আচ্ছা, ওইটা জিরান। বলা লাগবে না, আপনি 4 নাম্বার রুলসটা বলেন, এটাই মোস্ট আচ্ছা ইম্পর্টেন্ট, এটার জন্যই আসলে ওইটা পড়াইছিলাম। আচ্ছা, 4 নম্বর হচ্ছে গিয়ে লুক ফরওয়ার্ড টু। তারপরে এরকম কয়েকটা ফ্রেজ দিয়েছেন হ্যাঁ, আপনি এটা হচ্ছে। এটা একটু একটু বলেন, বলেন কি কি হতে পারে। আপনি অ্যাট লিস্ট এটা মনে রাখবেন, লুকিং ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বা হচ্ছে তারপর বি হচ্ছে বি ইউজ টু। গেট, হ্যাঁ বি গেট ইউজ টু, হ্যাঁ ডিভোটেড টু, কমিটেড টু, আপাতত এই কয়টা মনে জি, রাখবেন, এই কয়টা এরকম দিয়েই টু প্রশ্ন হয়। থাকলে ভি প্লাস আইএনজি যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। আপনি হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে পেরেছেন। আর সবাই চেষ্টা করবেন একটু বলার জন্য, হোক বা না হোক। দেখেন আমি যদি ধন্যবাদ ভাইয়া। আপনাকে, হ্যাঁ থ্যাংক ইউ, আপনাকে যদি হচ্ছে অসংখ্য রুলস পড়াই, ধরেন আপনাকে আমি 100 রুলস পড়াইলাম, কিন্তু আলটিমেটলি আপনার 10টাও মনে নাই, ওই ক্লাসটা কিন্তু ইফেক্টিভ না। মানে আমার ক্লাসে আমি পড়াবো কম, আপনি পড়বেন বেশি, এরকম হইলে সবচেয়ে বেশি ভালো হয়। কেন? কারণ হচ্ছে আপনাকে ধরেন আমি 10টা রুলস পড়াইলাম, আপনি 10টা রুলসই যদি মনে রাখতে পারেন তাহলে আপনার এনাফ, দ্যাটস এনাফ। কারণ হচ্ছে আমি 100 রুলস পড়ানোর পরেও যদি আপনার 5টা রুলসও মনে না থাকে, তাহলে ওই রুলস আসলে পড়ে লাভ নাই, পরীক্ষাতে আপনি ডেলিভারি দিতে পারবেন না। এই জন্য কম পড়াশোনা দিয়ে কিভাবে বেশি মার্ক তোলা যায় সেই প্রসেসটা জানতে হবে, শিখতে হবে। ধরুন এই নিয়মগুলো তো একদম ছোট থেকেই আমরা বইয়ে এসেছি, মানে বইয়ে দেখে এসেছি। আসলে কয়জনেরই অনার্স কমপ্লিট করার পরে এগুলো মনে থাকে? মনে থাকে না তো, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমরা রুলস পড়বো কম, কিন্তু ওই রুলস গুলা যেন আমার মনে থাকে। দেখুন এইখানে তো আপনাকে আমি চাইলেই 30 থেকে 40টা লিখে দিতে পারতাম। এই যে এইখানে এইটা,
এই লিস্টটা আমি আপনাকে 40টা লিখে দিতে পারতাম, আমার মনে আছে, আমার 40টার উপরেই মনে আছে। তাহলে যদি আমি 40টা লিখে দিতাম আপনার কিন্তু মনে থাকতো না। তাহলে আমি কি করছি, খুঁজে খুঁজে বের করে ফেলেছি যে আসলে কোনগুলো আসে। দেখুন আমি এখানে যে কয়টা লিখছি এর বাহিরে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আপনি দেখুন, দেখুন নাই, এর বাহিরে তো কোনো প্রশ্নই নাই। আপনি শুধু এই বইটা না, আপনি অন্য বইটা, এই মাস্টার বইটাও না, শুধু মাস্টার এক্সপার্ট ব্যতীত আপনার কাছে যদি প্রিমিয়ার ইংলিশ থাকে, তারপর হচ্ছে আরো যত ইংলিশ রয়েছে মোটামুটি যেগুলা চাকরির বাজারের বেশ গুরুত্বপূর্ণ, এগুলা ইংলিশের বইয়ে আপনি যদি খুঁজেন, একদম শুরু থেকে প্রশ্নও খুঁজেন, আপনি এর বাইরে কোনো প্রশ্ন পাবেন না। মানে এই যে লুকিং ফরওয়ার্ড, কমিটেড, তারপর হচ্ছে অ্যাভয়েড, মানে এই ডিভোট, এর বাইরে কোনো প্রশ্ন পাবেন না। দেখুন এই যে কমিটেড দিয়ে আপনি একটা পাইছেন, আর হয়তো পাবেন না। তার মানে কি, আমি যে জিনিসটা পড়াইছি এটা খুব শর্টেড। এই যে অবজেকশন, দেখুন আমি এইটা দিছি অবজেকশন, অবজেকশন দিয়ে যেহেতু আসছে আমি একটা দিছি এইটা, এই যে দেখুন এই যে অবজেকশন। তার মানে যে কয়টা দিছি এই কয়টা দিলেই আপনার ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে, আপনার আর পড়তে হবে না। তাহলে এটা তো 40+ এরকম ফ্রেজ রয়েছে, তাহলে সবগুলো পড়লে মনে থাকবে না, আমাকে মনে রাখতে হবে জাস্ট শর্টেড আকারে, যেগুলা পরীক্ষায় আসা মাত্রই আমি যেন আনসার করে ফেলতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টেকনিক। এই জন্য হচ্ছে আসলে আপনাদের একটা টিচারের প্রয়োজন পড়ে, যে আমি কোনগুলা পড়বো কোনগুলা পড়বো না। দেখুন আপনি যদি সারাদিন এই সবগুলা পড়েন, যেমন আপনার কাছে যদি রাইট ফ্রম বারবার এই মাস্টার বইটাই যদি আমি দিয়ে দেই, যে এই মাস্টার বইয়ে আপনার কতগুলো রুলস রয়েছে, আপনি দেখবেন এই মাস্টার বইয়ে আপনি কম করে হলো 100-র উপরে রুলস পাবেন সব মিলাইয়া রাইট ফ্রম বারবেন। হ্যাঁ, তো এই 100 রুলস কি আসলে মনে রাখা সম্ভব? এটা মনে রাখা সম্ভব না। এই বইটা প্রায় 1200-র উপরে পেজ, 1200 পেজ কি মনে রাখা সম্ভব কারো পক্ষে? আর যদি এটা মুখস্থ করতে যায়, এটা তো এটাই তো পড়তে 10 বছর লাগার কথা, এই পুরা বইটা। তাহলে তাহলে আমার চাকরি কবে হবে? তো এই জন্য আপনাকে সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, শর্ট ওয়েতে পড়তে হবে, যতটুকু পড়লে আপনার চাকরির পরীক্ষায় আপনি ইজিলি পার হয়ে যেতে পারবেন। দেখুন আপনার কোনো চাকরির পরীক্ষাতে 100 পাইতে হবে না, আপনি চাকরির পরীক্ষায় 100-তে 70 মার্ক পাইলেই কিন্তু আপনি টিকে যাবেন, সেটা প্রিলি হোক, রিটেন হোক, বা যে কোনো জায়গায় আপনার চাকরি হয়ে যাবে। চাকরি হইতে গেলে আপনাকে যে ইংলিশের জাহাজ হইতে হবে তা কিন্তু না, চাকরি হইতে গেলে মিনিমাম যতটুকু ইংলিশ জানা দরকার ঠিক ততটুকু জানলেই হবে। আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম, এটা করতে গিয়ে অনেকেই হয়তো হইতে পারে, বোর হইতে পারে, তারপরে এগুলো বলা উচিত মাঝে মাঝেই, সবসময় তো আর আমার এই কথাগুলো শুনবেন না, তো এই জন্য হয়তো আমি বলে ফেললাম। যাই হোক, আপনারা সিলেক্টিভ ওয়েতে পড়বেন, শর্ট ওয়েতে পড়বেন, যতটুকু মনে রাখা যায় ততটুকু পড়বেন। আচ্ছা, আমরা 4টা রুলস পড়েছি, এখন আমরা 5 নাম্বার রুলসে চলে যাব। হ্যাঁ, আমাদের 5 নাম্বার রুলটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি বলি যে 4 আর 5 আর 1 কেউ যদি শিখে যায় তাহলেই তার রাইট ফ্রম বার্ব থেকে প্রশ্ন কমন পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, যেমন আমরা কি জানি, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে, কখনো যদি একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসে, তাহলে এই দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হয়। এই দ্বিতীয় ভার্বের সাথে অনেক কিছুই করতে হয় আসলে। মূলত আমি যদি একটু বলি, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে তাহলে আপনি সেটা কি করতে পারেন, 2+বি দিতে পারেন, ইনফিনিটিভ করে দিতে পারেন, অথবা জিরান করে দিতে পারেন, ভার্বের সাথে আইএনজি করে দিলেন, অথবা পার্টিসিপল করে দিতে পারেন। পার্টিসিপলের আবার 3টা রয়েছে, একটা ভার্বের সাথে আইএনজি করবেন, অ্যাডজেক্টিভের মতন কাজ করবে, অথবা হ্যাভিং প্লাস ভার্বের সাথে আইএনজি করবেন, বি3 দিবেন, এটাও করতে পারেন, অথবা আপনি করতে পারেন আরেকটা ডিরেক্টলি বি3 করে দিতে পারেন, মূলত পার্টিসিপল করে দিতে পারেন। আচ্ছা যাই হোক, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে আমাকে কিছু না কিছু করতে হবে। তো প্রথমত আমরা যে কাজটা করতে পারি, একটা ভার্বের পর যদি আরেকটা ভার্ব আসে তাহলে আমরা সেই ভার্বটাকে আইএনজি করে দিতে পারি, বি1 এর সাথে কি করব, আইএনজি করে দিতে পারি, এই কাজটা করতে পারি। একটা ভার্বের পর একটা ভার্ব আসলে আইএনজি করে দিব, একটা প্রিপোজিশনের পর একটা ভার্ব আসলে কি করব, বি1 এর সাথে আইএনজি করে দেব। তাহলে আমরা দুইটা জিনিস পড়ে ফেললাম, একটা ভার্বের পর যদি একটা ভার্ব আসে তাহলে আইএনজি করে দেই, একটা প্রিপোজিশনের পর যদি একটা ভার্ব আসে তাহলে আমরা আইএনজি করে দিই। ঠিক এই 5 নাম্বার রুলসে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা মনে রাখলে ভালো, না রাখলেও ওই আমার নিয়মেই পড়ে যাচ্ছে। যেমন ক্যান নট হেল্প। আচ্ছা বলেন তো হেল্প কি? হেল্প একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে আরেকটা ভার্ব আসলে আমি কি করব, আইএনজি করে দেব, সিম্পল। ক্যান নট বা কুড নট হেল্প, তাহলে এই হেল্প হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বের পরে ভার্ব আসলে আমরা আইএনজি করে দেব। তারপর হচ্ছে আই ডোন্ট মাইন্ড, মাইন্ড কি, মাইন্ড অর্থ মনে করা, তাহলে মনে করা কি একটা ভার্ব, তাহলে আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আই ডোন্ট মাইন্ড, মাইন্ডও তো মাইন্ড অর্থ মনে করা, তার মানে মনে করা একটা ভার্ব। তারপর উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তাহলে এটা। তারপরে যে এইটা
ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ, ইউজ অর্থ কি ব্যবহার করা, এটাও একটা ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে ইট ইজ নো গুড, এই গুডটা একটু ব্যতিক্রম হয়ে গেল, গুড একটা কি মানে নরমালি হচ্ছে এটা ভালো বা আপনি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, কেউ অ্যাডমিট হতে চাচ্ছে, তাকে একটু অ্যাডমিট করেই নিই। তাহলে দেখুন এগুলো হচ্ছে একটা ভার্ব, তারপরে এটা মনে রাখে মুখস্থ করে ফেলতে হবে, কারণ কি আপনার পরীক্ষার হলে ওইভাবে মাথা নাও কাজ করতে পারে, এই জন্য হচ্ছে আপনাকে মুখস্থ করে ফেললে ভালো। যেমন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, আই ডোন্ট মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে ইট ইজ নো ইউজ, পরে ইট ইজ নট গুড, এই যে এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তারপর আমি এখানে আরো কিছু জিনিস লিখতে পারি, যেটা বলতে পারি কি প্রিপোজিশন থাকলে অথবা ভার্ব থাকলে, যে কোনো ভার্ব, এগুলার পরে যদি ভার্ব আসে তাহলে আমি ভার্বের পরে কি করব, বি1 কে আইএনজি যোগ করে দেব, বি1 দিয়ে আইএনজি যোগ করে দেব। তাহলে এইটাই হচ্ছে আমার 5 নাম্বার নিয়ম। তাহলে 5 নাম্বার নিয়মের যদি আমি আরেকটা এক্সাম্পল পড়ি, তাহলে দেখেন আপনি বুঝেন কিনা। আই ক্যান নট হেল্প, তারপর আমি এখানে কি বসাবো, টু স্মোক না স্মোকিং, বলেন কি হতে পারে, টু স্মোক না স্মোকিং, এরপর আরো অনেক কিছু থাকতে পারে, ওটা গেল। কেউ একজন বলেন, would you mind to give or giving, বলেন কেউ একজন বলেন, me a cup of tea, আচ্ছা, he gave up play or playing, তারপরে ফুটবল, আর যা কিছু থাকার থাকলো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এই যে ভার্ব আছে, ভার্বের পর আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলে আনসার হবে এটা, এটা স্মোকিং, এটা হবে না। তো উড ইউ মাইন্ড, মাইন্ড মানে I কি don't মনে know. করা, হ্যাঁ গিভিং, Giving, মনে করা, এটা হবে না, হবে এটা। তারপরে এই যে আপ, আপ মানে কি feeling, একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, এটা প্লেইং, প্রিপোজিশনের পরে কি হবে, প্লেইং হবে, এটা হবে না। আচ্ছা, তারপরে এরকম যদি আরো কোনো প্রিপোজিশন থাকে, একটা ভার্ব থাকে, যেমন হচ্ছে ভার্বও হইতে পারে, যেমন আচ্ছা ইট ইজ ওড, তারপরে আসলো গোয়িং, গোয়িং বা গো, তারপরে আরো যা কিছু থাকার থাকলো। তাহলে এই যে এখানে কি ওর্থ, ওর্থ একটা ভার্ব, তাহলে ভার্বের পরে কি হবে, আইএনজি হবে। কারোরটা মনে হয় মাইক্রোফোন একটু ঝামেলা করতেছে, একটু মিউট করে নেন তো ভাই। আচ্ছা, আমি করে দিচ্ছি, ওকে। তাহলে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার, অলরেডি আমাদের 5টা রুলস শেষ। আমি আবার যদি সামারি করি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে আমরা যেটা পড়েছি আই ফ্যান্সি, আই উইশ, আই লাইক, ইফ, তারপরে 3 নম্বরে যেটা পড়েছি ওই যে ইনফিনিটিভ, প্রিপোজিশন, ভার্ব, এগুলা মানে জিরান টিরান। মূলত 4 নাম্বার রুলটা পড়ার জন্য 4 নাম্বার হচ্ছে লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, পরে হচ্ছে গেট ইউজ টু, এইগুলা উইথ এ ভিউ টু, এটা। তারপরে 5 নাম্বারে এসে পড়লাম ক্যান নট হেল্প, ক্যান নট, কুড নট হেল্প, আই ডোন্ট মাইন্ড, উড ইউ মাইন্ড, ইউজ, তারপরে গুড, এগুলা প্রিপোজিশন, ভার্ব থাকলে এগুলা করব। আচ্ছা, এখন আসি 6 নাম্বার, এটা দিয়ে নিবন্ধন পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন এসেছিল, সেই নিয়মটা আমরা এখন দেখব। হ্যাঁ, নিবন্ধন এবং বিসিএস এও মনে হয় বেশ 2-3 বার প্রশ্ন এসেছিল। sir, আচ্ছা কেউ, 11 হ্যাঁ জি বলুন, কিছু ক্লাস তো বলতে 11 চাচ্ছেন? মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, 11 মিনিট আছে না? আচ্ছা সমস্যা নাই, আমরা এটা সেশন শেষ হওয়া মাত্রই আমি আবার লিংক দিব ইনস্ট্যান্ট। হ্যাঁ, আমি গ্রুপেই লিংক দিয়ে দেবো, আপনি হচ্ছে গ্রুপ থেকে আবার লিংকে ক্লিক করে একটু ওয়েট করবেন। হ্যাঁ, সাথে সাথে যদি আমি জয়েন নাও করাতে পারি, একটু ওয়েট করলেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, 11 মিনিটে আমরা এই রুলটা শেষ করে ফেলি, রুল 6। আমার হচ্ছে আসলে এরকম বাছাই করে রুলসের পরিমাণ যদি আমি হিসাব করি, তাহলে হয়তো আমাকে 25 থেকে 30টা রুলস পড়তে হবে, এর ভিতরে 10-12টা রুলস হচ্ছে ওই ক্লাস 9-10-এর,
হ্যাঁ, আর মোটামুটি চাকরির জন্য যদি আমরা 15টা রুল পড়ে ফেলতে পারি তাহলে আমার চাকরির পরীক্ষা কভার হয়ে যায়। কেউ যদি এই 7-8 পর্যন্ত পড়ে তাইলে একটা মার্ক মানে 1 মার্ক বলা যায় কমন পাবে আশা করা যায়। আচ্ছা যাই হোক, এখন আমাদের 6 নাম্বার রুলটা আমরা দেখি। 6 নাম্বার রুলটা হচ্ছে লিস্ট থাকলে, হ্যাঁ, এই লিস্টর তো হচ্ছে পাশে ভয়। কেউ যদি পাশে ভয় পায় না যে লুকে কিছু বলবে আমি কি করব, আচ্ছা আরেকটা পাশে ভয় বলতে কিরকম বোঝায় যে আমি কি দুইটাই পৌঁছাইতে পারবো, আমার ট্রেনটা মিস হয়ে যায় কিনা, বা আমার আজকের পরীক্ষা যে দিয়ে আসলাম এটা আমি ফেল করব কিনা, এই যে একটা পাশে ভয়, এই ভয়টাকে বলা হয় পাশে ভয়। হ্যাঁ, যে আমি লিখতেছি এটা হয় কিনা, আচ্ছা আমি যে এখানে বলতে চাচ্ছি আমার কথাটা রাইট কিনা, বা হচ্ছে আমি এটা কিনতে চাচ্ছি আমি ঠকে গেলাম কিনা, এইটাকে বলা হয় পাশে ভয়। আমি এখন দৌড়াচ্ছি আমি কি আসলে পৌঁছাইতে পারবো কিনা, এইটা হচ্ছে পাশে ভয়। এই পাশে বই করার মানে যে কোনো কিছুকে ট্রান্সলেট করার জন্য আমরা এই লিস্টটা ব্যবহার করি। হ্যাঁ, এটার পরে কি থাকে মূলত একটা সাবজেক্ট থাকে, এটার সামনে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, এটার সামনে পুরো একটা সেন্টেন্সও থাকতে পারে, যেটাই থাকুক যেই জায়গায় লিস্ট শুরু হবে ওই জায়গা থেকে আমাকে দেখতে হবে। এটার পরে একটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টের পরে শুড বসাইতে হবে। মূলত এটাই হচ্ছে মেইন, আসলে শুড বসাইতে যে হবে এটাই মেইন। শুড বানানটাই ভুল করলাম, SHOULD শুড, এই শুড বসাইতে হবে এটাই মেইন, আপনি দূরে রাখেন। পরীক্ষায় যেই অপশনটাতে শুড পাবেন সেটাই আমাদের মেইন আনসার হবে। শুটের পরে আমরা কি জানি, এই অক্সিলারি ভার্বগুলার পরে B1 বসে, আমরা এটা জানি, তাহলে তার আমার সমস্যা নেই, তাহলে এখানে B1ই বসবে সেই নিয়ম অনুযায়ী। এরপরে যা আছে তা আমলে তা থাকুক, ওইটা ব্যাপার না। আমার মূল ব্যাপারটা হচ্ছে এই লিস্ট খুঁজে বের করা, এই লিস্টের পর একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পর একটা শুট দিতে হবে, দেখতে হবে আমার এই দুইটা জিনিস আসছে কিনা। আর এইটার পরে তো B1ই বসে ন্যাচারালি, তাহলে আর আমার কোনো প্রবলেম হইলো না। তাইলে আমি যদি একটা বাক্য লিখি তাহলে দেখুন এটার কি আনসার হয়। হি রান ফাস্ট, লেস্ট হি, এখন এই জায়গায় আমি কি বসাবো, হ্যাঁ, এই জায়গায় আমি কি বসাবো, হি ওয়াজ, শুড, তারপরে হচ্ছে ইজ, পরে হচ্ছে মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। বলেন তো এখন এইখানে কি হবে আনসারটা? আরেকটা যদি উদাহরণ বলি, ট্রাই হার্ড, লেস্ট ইউ আর অথবা শুড ফেল, এটা এটা কি হবে বলেন, কেউ বলেন একজন। শুড। হ্যাঁ, এটাই আনসার হবে, এটাই আনসার হবে। হ্যাঁ, বাকিগুলো হবে না। আচ্ছা, এটাই আমরা মাথায় রাখবো, বাকিগুলো হবে না। হ্যাঁ, তাহলে এটাই আনসার হবে, আর এটা B1ই হবে, আর এখানে একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট না থাকলেও জোর করে না বসাই দিতে হবে। তাহলে আমাদের রুল হচ্ছে 6S। আমরা কি আরেকটা রুল পড়তে পারবো? আর কয় মিনিট আছে? মনে হয় না তো পড়তে পারবো, তাই না? 8 মিনিট আছে স্যার, 7 মিনিট আছে। 7 মিনিট আছে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা দেখি পড়তে পারবো হয়তো। এটা আমাদের একদম ক্লাস 9-10 এর একটা রুল, আমরা যেটা পড়ে এসেছি ওই রুলটাই আমি পড়াই এখন 7 নম্বরে। ওকে, দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আফটার এবং বিফোর এর একটা রুল। এই যে মানে পাস্ট পারফেক্ট টেন্সের একটা গঠন আছে না, যে আমার পাস্ট পারফেক্ট টেন্সের একটা ক্ষেত্রে এরকম করতে হয়, আফটার থাকলে কি হবে অথবা বিফোর থাকলে কি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটা আসলে খাটে। তাহলে দেখো, আফটার আমার পড়তেছি কি পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টে আমি পড়লে আমি যে ক্ষেত্রে আফটার অর্থ কি, আফটার অর্থ পরে, তাহলে এই পরের আমরা এই পরে জায়গাটাতে কি দিয়ে দেব, পরে জায়গাটাতে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে দেব। পিপি দিয়ে আমি বুঝাচ্ছি কি পাস্ট পারফেক্ট, পিপি দিয়ে আমি বুঝাচ্ছি পাস্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। কেউ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন বলতে পারবেন? আচ্ছা, এই বিফোর, বিফোর মানে কি পূর্বে, তাহলে পূর্বে কি হবে পাস্ট পারফেক্ট হবে, তাহলে পূর্বে, পূর্বে কি হবে, পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। কেউ একজন বলেন তো পাস্ট পারফেক্টের গঠনটা কি হবে? আচ্ছা, তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট। একটা পাস্ট পারফেক্ট হলে আরেকটা কি হবে, আরেকটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমার এই আফটারের পূর্বে এই জায়গাটা আর আমার মনে রাখার দরকার নাই, আমরা বুঝবো একটা পাস্ট পারফেক্ট হলে আরেকটা পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট দিব। তাহলে আমরা এটার পরে কি দিব, এটার পরে আমরা পাস্ট ইনডিফিনিট দিব। হ্যাঁ, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট দিব। তাহলে আমি এই গঠনটা আবার একটু লিখি, রুল 7, অনেকের উল্টা পাল্টা লাগতে পারে। হ্যাঁ, রুল 7 আমি জাস্ট দেখবো কোথায় আফটার আছে, আফটারের পর আমি কি বসাবো,
আফটারের পর পাস্ট পারফেক্ট এটা আমি বসাবো। তাহলে বিফোর থাকলে আমরা দেখব যে কোথায় বিফোর আছে বাক্যের। তাহলে বিফোরের পূর্বে কি বসাবো? পূর্বে বসাবো পাস্ট পারফেক্ট। বিফোর অর্থ পূর্বে, এই জন্য আমরা পূর্বে বসাবো পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে একটা পাস্ট পারফেক্ট বসলে আরেকটা কি বসবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় অটোমেটিকলি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এই জায়গায় অটোমেটিকলি কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এখন আসি পাস্ট ইনডিফিনিটের গঠন। পাস্ট ইনডিফিনিটের গঠনটা আসি। পাস্ট ইনডিফিনিট কি? আমরা সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? পাস্ট পারফেক্ট, হ্যাঁ, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট। আমরা এটা বসাবো। হ্যাঁ, জাস্ট আমরা বাক্যে দেখবো এই দুইটা জিনিস কোথায় আছে। এই দুইটা জিনিস কোথায় আছে? আফটারের পরে বসাবো। আফটার অর্থ পরে, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে আমরা পড়তেছি কি? পাস্ট পারফেক্ট। তাহলে আফটার অর্থ পরে, তাহলে পরেই পাস্ট পারফেক্ট বসবে। তাহলে বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে বিফোর অর্থ যেহেতু পূর্বে, তাহলে আমরা পূর্বেই পাস্ট পারফেক্ট বসাবো। একটা যদি পাস্ট পারফেক্ট বসাই, আরেকটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। জাস্ট এটাই নিয়ম। এটা নিয়ম থাকলে তাহলে আমরা এই রুলসটা পড়ে ফেললাম। তাহলে আমি যদি একটা দেই, মোটামুটি আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন আমি দিলাম হি হ্যাড রিটেন দা। আচ্ছা, আমার অনেক সময় স্পেলিং ভুলের জন্য দুঃখিত। আসলে তাড়াতাড়ি লিখতে গিয়ে অনেক সময় স্পেলিং ভুল হয়ে যায়, বা অনেক সময় সুন্দর করে লিখলেও ভুল হয়, ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, হি, এখন আমার এইখানে অপশন আছে হ্যাড রিটায়ার্ড অথবা আছে রিটায়ার্ড। তাহলে কোনটা হবে? আমি কিভাবে বুঝবো কোনটা হবে? আচ্ছা, এইখানে আমি বুঝবো এই যে বিফোরের পূর্বে কি আছে? পিপি আছে। পিপি মানে কি? পাস্ট পারফেক্ট আছে। তাহলে এখানে হচ্ছে হ্যাড আছে, আর এইখানে হচ্ছে কি? বি3 আছে। তাহলে হ্যাড প্লাস বি3, এটাই হচ্ছে আমার সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, এটাই আমি পাস্ট পারফেক্ট বুঝি। তাহলে আমার বিফোরের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এখানে সাবজেক্ট আছে, তাহলে এই যে বি2 হবে। তাহলে এইখানে হেডটা হবে না। এইটুকু আমরা ক্লিয়ার হতে পেরেছি। তাহলে যদি আমি আরেকটা আপনাকে দেই, তাহলে আপনি সেটা একটু বলেন তো কি হবে। এই নিয়মটা হচ্ছে আমরা একদম ছোট থেকে জানি, আসলে মনে হয় সবাই পারি। শি টোল্ড মি হিজ নেম আফটার। এটা হচ্ছে আপনি টেন্স যখন পড়ছেন তখনই দেখবেন এটা পড়েছেন। এই যে রুগী আসার পূর্বে ডাক্তার মারা গেল, হ্যাঁ, তারপর হচ্ছে উল্টা বললাম তাই না? আচ্ছা, যাই হোক, রুগী আসার পর ডাক্তার মারা গেল, ডাক্তার আসার পর রুগী মারা গেল, এরকম একটা থাকে না ওইগুলোর ক্ষেত্রে। আচ্ছা, শি টোল্ড মি হিজ নেম আফটার। এখন আমরা এখানে কি বসাবো? হ্যাড লেফট নাকি শুধু লেফট? এখন এখানে কি বসাবো? আফটারের পরে বি3 হবে, তার মানে যে পিপি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট এটা বসাবো। তাহলে আমাদের হচ্ছে মোটামুটি এখানে আমরা যে রুলসগুলো পড়লাম, এটা আমাদের 7টা রুলস শেষ। এই 7টা রুলস জানলে হচ্ছে আপনি মোটামুটি বলা যেতে পারে মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে রাইট ফ্রম ভার্বের। আরো কিছু জিনিস আছে। এখন আসবো আমরা এই 7 নাম্বার রুলসের এই ব্যতিক্রম জিনিস। আমাদের আর কয় মিনিট আছে? 2 মিনিট আছে স্যার। 2 মিনিট আছে। 2 মিনিটে কি আমরা ব্যতিক্রম জিনিস পড়তে পারবো? সব সময় আসলে নিয়মের ভিতরে পড়ে না। আমরা যে 9-10 এর নিয়মটা পড়লাম, 7 নাম্বার রুলস, এটা তো একদম 9-10 এর পড়াশোনা, বা ক্লাস 8 এ আমরা এখন এটা পড়ি, ক্লাস 8 এ যারা রয়েছে। এইটার একটা ব্যতিক্রম সাইড রয়েছে। আপনি অপশনে এই যে একদিকে পাস্ট পারফেক্ট ঠিক আছে, আরেকদিকে পাস্ট ইনডিফিনিট খুঁজে পাবেন না। যখন পাবেন না তখন আমাকে কি বসাইতে হবে? ধরেন আমি হচ্ছে অপশনই তো দেওয়া থাকে চাকরির পরীক্ষায়, যেহেতু আমরা এমসিকিউ অনেক সময় পড়ি। যদি রিটেন আসে, সিকিউ 11 থেকে 20তম গ্রেডের রিটেন অনেক সময় আসে, তখন কোনো ঝামেলা নাই। কিন্তু এমসিকিউ আসলে তখন একটা ঝামেলা আছে। হ্যাঁ, তখন একটা ঝামেলা আছে। ঝামেলা আছে বিফোরের পরে, নর্মালি বিফোরের পূর্বে কি হওয়ার কথা? পাস্ট পারফেক্ট হওয়ার কথা। আর পরে হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা। পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা। কিন্তু আপনি একটা জায়গায় গিয়ে দেখলেন বিফোরের পরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে একটা ঝামেলা বাজাই দিল। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আপনি কি এইখানে পাস্ট পারফেক্ট দাগাইতে পারবেন? দাগানো যাবে না।
কারণ আমি বললাম কি সব সময় বিফোরটা হচ্ছে টেন্সের পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী হয়, হইলেই সব Time সময় শেষ যে স্যার। হবে তা না। এখন দেখা গেছে এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি যদি এইখানে পাস্ট পারফেক্ট দেই তাহলে কিন্তু হবে না। তাহলে আমাকে এইখানে কি দিতে হবে, এইখানে দিতে হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট দিতে হবে। তাহলে আমাকে এইখানে ফিউচার ইনডিফিনিট দিতে হবে, এটাই নর্মালি নিয়ম। ফিউচার ইনডিফিনিট যদি না থাকে তাহলে আমাকে দিতে হবে ফিউচার পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টও দিতে পারবো, এখানে পিপি না দিয়ে প্রেজেন্ট লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্টও দিতে পারবো ফিউচার। তো আমরা ফিউচার ইনডিফিনিটটাই দিব, মানে এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এদিকে ফিউচার ইনডিফিনিট দিব। তাহলে আফটারের ক্ষেত্রেও সেম নিয়মটাই হবে। আফটার যদি আমাদের এইদিকে ফিউচার ইনডিফিনিট থাকে, এইদিকে যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে এইদিকে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। এই নিয়মটা আমি আবার একটু পরে দেখাচ্ছি, কারণ আমাদের নিয়মটা তো হচ্ছে একটু ক্যারাবেরা আছে, সেটা আমি একটু পরে আবার দেখাচ্ছি, কারণ আমাদের মিটিংটা মনে হয় এখন শেষ হয়ে যাবে। আচ্ছা, অলরেডি শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি আবার এই মিটিংটা শুরু করে হচ্ছে তারপরে আমি ওই জায়গাটাতে যাচ্ছি। হ্যাঁ, ওকে, একটা ঝামেলা আসলে, পেইড জিনিস ছাড়া হয় না। ওকে, আমরা এখনই শুরু করবো, একটু টাইম লাগবে। হ্যাঁ, হুম হুম, ওকে। তো জয়েন করেছেন, আমার কথা কি আবার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু ওয়েট করি, আমার তো অলরেডি আবার নেট চলে গেছিল। হ্যাঁ, আবার কানেক্ট হইছে। আচ্ছা, যদি আবার এই সেম কথা, আমাদের আজকে রাইট ফ্রম ভার্ব শেষ করার একটা ইচ্ছা আছে, তো তো আমাদের যদি ওই আবার প্রবলেম হয়ে যায় কখনো হচ্ছে নেটের, তাহলে আমরা কিন্তু আবার নতুন করে দিব আর কি। হ্যাঁ, লিঙ্কটা দিব। ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সেশনটাও শেষ হয়ে গেলে আবার নতুন লিঙ্ক দিব সাথে সাথে। আজকে হয়তো আর বিরতি দিব না। তারপরে তো নামাজের টাইম কি চলেই যাবে নাকি, বিরতি দেওয়া তো দরকার ছিল। আচ্ছা যাই হোক, আজকে বিরতি দিব না, আজকে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করবো। হ্যাঁ,
দেখি ওই পর্যন্ত আর কেউ অ্যাডমিট হয় কিনা। আচ্ছা ওকে, ঠিক আছে আমরা শুরু করি তাহলে। এখন আবার যদি কেউ অ্যাডমিট হয় তাহলে তাকে আবার অ্যাডমিট করে দিতে হবে। সব গ্রুপে কি লিঙ্কগুলা গেল? আচ্ছা ওকে, আমরা শুরু করি। দেখুন আমরা 7 নাম্বার নিয়মটা পড়তেছিলাম, 7 নাম্বার রুলসটা পড়তেছিলাম। ওই রুলস থেকেই আবার শুরু হবে আমাদের। ওই রুলসের একটু ক্যারাবেরা রুলস রয়েছে, যেটা হচ্ছে আপনি মাস্টার বইতে পাবেন। ওই নিয়মটাই হচ্ছে আমরা আসলে ওইটাকে কভার করবো। আচ্ছা দেখি আরো 2 জন জয়েন হয় কিনা। রিপিটেড, আচ্ছা ওকে। আরেকটু ওয়েট করে নেই, আর 2-1 মিনিট, তারপরে আমরা আবার সেই জায়গায় শুরু করে দেব। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যেতে পারি। পরে যে কেউ জয়েন হলে তাকে আমরা আবার নিয়ে নিব। আচ্ছা আমি শেয়ার দিয়ে নেই স্ক্রিনটা। আচ্ছা, আপনারা নোট করতেছেন তো নাকি? আমার সাথে সাথে কিন্তু নোট করতে হবে আপনাদের, হ্যাঁ। নোট না করলে যেটা হবে আসলে এত কিছু মনে থাকবে না। এখন হয়তো একটু একটু মনে থাকবে, কিন্তু পরে আবার দেখা গেছে আপনি হয়তো পরে মনে রাখতে পারবেন না। এই জন্য নোট করতে হবে। আমরা যেটা পড়তেছিলাম সেই নিয়মটাই আমি আবার একটু সামারি করি, যে আমাদের রুল 7 যেটা পড়তেছিলাম, হ্যাঁ। রুল 7-এর ক্ষেত্রে আমরা একদম পাস্ট পারফেক্টের গঠনটা পড়তেছিলাম, যে আফটার থাকলে কি করি আর বিফোর থাকলে কি করি। হ্যাঁ, বিফোর দেখুন, আফটারের পরে দেই পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে পিপি। বিফোরের পূর্বে দেই পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে মানে পিপি। আচ্ছা, আফটারের তাহলে একটা পাস্ট পারফেক্ট হইলে আরেকটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে আরেকটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে এই নিয়মটা হয়তো সব সময় পাবো না, সব সময় পাবো না। পাবো কোনটা? এই যে ব্যতিক্রমটা, কারণ চাকরির পরীক্ষা তো ভাই ব্যতিক্রমগুলাই দেয়। তাহলে আফটারের পরে কি বসবে সেটা ডিপেন্ড করবে আরেকটার উপরে। হ্যাঁ, বিফোরের পূর্বে কি বসবে সেটাও ডিপেন্ড করবে একটা আরেকটার উপর। এখন ধরুন আপনি আফটারের পরে গিয়ে আপনি পাইলেন যে প্রেজেন্ট পারফেক্ট, বা বিফোরের পরে গিয়ে আপনি পাইলেন প্রেজেন্ট ইনডিফিনিট। এটা ধরেন আপনি পাইলেন প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পাইলে আপনাকে বিফোরের পূর্বে কি করতে হবে? আপনি কি সেই আগের নিয়ম খাটাইলে হবে? এটা তো ছিল পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটা ছিল কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন আপনি পাইছেন কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি আপনি এখানে পিপি যেটা পাস্ট পারফেক্ট দিছিলেন এইখানেও কি সেটা দিলে হবে? হবে না। তাহলে আপনি যখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাবেন, তাহলে আরেকটা করে দিতে হবে ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, আরেকটা করে দিতে হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে তখন কিন্তু আপনার নিয়মটা চেঞ্জ হয়ে গেল। সব সময় যে বিফোর এবং আফটারের পূর্বে ওইটাই বসে তা কিন্তু না। এই যে এই জায়গায় নিয়ম চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আপনাদের টেন্স নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ক্লাস দেখে নেবেন, ওইখানে টেন্সের সবগুলা গঠন আমি বিস্তারিত আলোচনা করেছি, ওইটা ওইখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আফটারের পরে যদি আপনার থাকে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তখন আপনি কি করবেন? আফটারের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, আফটারের পরে নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে না, আফটারের পরে থাকবে আপনার প্রেজেন্ট পারফেক্ট। আফটারের পরে থাকবে কি প্রেজেন্ট পারফেক্ট। এইগুলাতে আবার উল্টাপাল্টা বাজায়েন না। যদি প্রেজেন্ট পারফেক্ট না থাকে তাহলে ইনডিফিনিট থাকলেও যেটা করবো ওইটাই হবে। তো আফটারের পরে সচরাচর থাকবে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এর পূর্বে আমরা কি করব? ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট করে দেব। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট করে দেবো। এই নিয়মটা উল্টাপাল্টা বাজায়েন না। হ্যাঁ, তো এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে আপনার, আশা করি। তাহলে এই নিয়মটা আমরা এটা ওকে 7 রুলস এটাই, আসলে 7-এর রুলস হচ্ছে এটাই, এটা ফলো করলেই হবে আপনার। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? এটা হচ্ছে বেসিক, এটা ক্লাস 8 থেকে আপনি পড়ে আসতেছেন। হ্যাঁ,
এটা ক্লাস 8 থেকে পড়ে আসতেছেন, কিন্তু এইটা হচ্ছে আপনার এখন একটু ব্যতিক্রম। এটা আপনি মাস্টার বই বা যে কোনো একটা বই থেকে একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। যে বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে বিফোরের পূর্বে কি করব, ফিউচার ইনডিফিনিট করে দেব। আফটারের পরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে কি করব, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই নিয়মটা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা রুলস 8-এ চলে যাই। এখন আমরা দ্রুত পড়ে ফেলবো রুলসগুলা, কারণ হচ্ছে রুলসগুলো আর তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা অলরেডি ইম্পর্টেন্টগুলো বেশি পড়েই ফেলেছি। হ্যাঁ, তাহলে দেখুন, একটা নর্মাল যে নিয়ম, আমরা এটা বিভিন্ন জায়গায় পড়েছি, যেমন নো সোনার হেড, স্কারলি হেড, হার্লি হেড, মানে একটা আছে না, করতে না করতেই বা এরকম টাইপের যদি কোনো কিছু থাকে, তখন আমরা যেটা করব সেটার ক্ষেত্রে কি হবে। কেউ অ্যাডমিট হতে যাচ্ছে, তাকে একটু অ্যাডমিট করে নেই। ওকে, হুম, আচ্ছা, তাহলে দেখুন রুলস 8, এটা আমরা কি করব, যে নো সোনার হেড এটা থাকলে কি করব, নো সোনার হেড, তারপরে এটার একটা নিয়ম আছে নো সোনার হেড, আর এইখানে থাকবে কি, দেন নো সোনার হেড ডট 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 কিছু একটা থাকবে, আবার ডট 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 মাঝখানে কিছু একটা থাকবে। তাহলে এটা নো সোনার হেড এক নাম্বার। 2 নাম্বার যেটা নো সোনার হেড, স্কারলি হেড, স্কারলি হেড, তারপরে এখানে হয়েন বা দেন যে কোনো একটা থাকতে পারে, হয়েন বা দেন, এখানে ডট 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 ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে 3 নাম্বার হচ্ছে হার্ডলি হেড, হার্ডলি হেড ডট ডট ডট, এখানে ডট ডট ডট, তারপরে এখানে হয়েন বা বিফোর যেটাই থাকুক না কেন থাকতে পারে। হ্যাঁ, বি ফোর ডট ডট ডট। এখন দেখুন এটার ক্ষেত্রে আপনি কি করবেন, এটার ক্ষেত্রে দেখুন এই যে হেড আছে না, এই হেডের পরে এই যে হেড, এই যে হেড যে কোনো একটা জায়গায় হেড, এটার পরপরই সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে গিয়ে বি3 বসবে, এটা মাথায় রাখবেন। হেডের পর একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর কি হবে, বি3 হবে। তাহলে এই হেডের পর একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর কি হবে, বি3 হবে। এই হেডের পর একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর হচ্ছে বি3 হবে। তাহলে এইটা দেখুন পাস্ট পার্টিসিপলের মতন, মানে পাস্ট পারফেক্টের মতন কাজ করতেছে। যেমন এই যে এখানে সাবজেক্ট হেড বি3 যদিও একটু এলোমেলো করে দেওয়া, কিন্তু ওইটা মূলত পাস্ট পারফেক্টের মতন কাজ করতেছে। তাইলে আপনার এটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এই বাকি অংশ কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট কি করবেন, আপনি সেই সাবজেক্ট প্লাস বি2, তাহলে সেই সাবজেক্ট প্লাস বি2, তাহলে সেই সাবজেক্ট প্লাস বি2। তাহলে এটার ক্ষেত্রে আর উদাহরণ দেখানোর দরকার পড়তেছে না। যদি আমাদের হেড থাকে তাহলে একটা সাবজেক্ট দিব, সাবজেক্ট দিয়ে বি3 করব। হেড থাকলে একটা সাবজেক্ট দিব, সাবজেক্ট দিয়ে বি3 করব। হেড থাকলে একটা সাবজেক্ট দিয়ে কি বি3 করব। হ্যাঁ, তাহলে এই যে এইটা হচ্ছে মোটামুটি এরকম। তাহলে এই 8 নাম্বার রুলস তেমন বেশি ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে আপনার এটা জানা থাকা লাগবে, কারণ কখন কিভাবে চলে আসে বলা তো যায় না। তাহলে আমরা রুলস 9-এ চলে যাই। হ্যাঁ, রুল 09। 09টা কি, যেমন আপনার এটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এটা অনেক সময় পরীক্ষায় দেখা যাচ্ছে দিচ্ছে, বারবারই দিচ্ছে, তো এই ব্যাপারটা আপনাকে একটু দেখতে হবে। হ্যাঁ, যখন আপনি হয়েন, যখন আপনি কোথাও হয়েন, হোয়াইল এগুলা দেখবেন, এগুলা দেখলেই হবে না, দেখতে হবে আপনাকে এইগুলাও আছে কিনা। যদি দেখুন এইটাতেও তো হয়েন ছিল, হয়েন থাকলে যখন স্কারলি হেড থাকবে তখন কি আর এই নিয়ম মানবে, এই নিয়ম মানবে না, কারণ এই নিয়মের আগে ওই নিয়ম লিখেছি। তাহলে এই নিয়মটাই আসলে মেইন নিয়ম। এই নিয়মের মধ্যে যদি না পড়ে, এই স্কারলি হেড যদি না পাই, তখন যদি হয়েন থাকে, শুধু হয়েন থাকে, তখন আমাকে যে নিয়মটা ফলো করতে হবে। এইখানে শুধুমাত্র হয়েন আছে, ওই স্কারলি হেড নাই। স্কারলি হেড থাকতো, হার্ডলি হেড থাকতো, তাইলে কিন্তু এই নিয়মটা খাটতো না। যেহেতু এই নিয়মটাতে ওই স্কারলি হেড হার্ডলি হেড থাকবে না, তখন এইটা অন্য আর একটা নিয়ম হয়ে দাঁড়াবে। তাহলে এইটার ক্ষেত্রে এইটা মূলত বিফোরের মতন কাজ করবে। আমরা বিফোরে যে নিয়মটা পড়েছি না, ওই বিফোরের মতন হয়েন, হোয়াইল, এস এগুলা কাজ করে। তাহলে বিফোরে আমরা কি নিয়মটা পড়েছিলাম বলুন তো, বিফোরের পূর্বে কি বসাইতে হয়, পাস্ট। বিফোরের এই যে হয়েন, হোয়াইল, এস, এটা বিফোরের মতন যেহেতু কাজ করবে, বিফোরের পূর্বে বসাইতে হয় পাস্ট পারফেক্ট, আমরা এটা পড়েছিলাম। হ্যাঁ, পাস্ট পারফেক্ট। যখন এটা পাস্ট পারফেক্ট থাকবে, তখন আমরা এখানে কি বসাবো, পাস্ট ইনডিফিনিট বসাবো। পাস্ট ইনডিফিনিট এটাই তো আমরা একটু আগে পড়েছি 7 নাম্বার নিয়মে, যে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে কি হবে, পাস্ট
ইনডিফিনিট হবে, কারণ বিফোর অর্থ পূর্বে, পূর্বেরটাই আমার মেইন, পূর্বেই হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে পরে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। আচ্ছা ওকে, তাহলে বিফোরের মতন হোয়াইন, হোয়াইল, এস এটা কাজ করতেছে। যদি এইটা না থাকে, পরীক্ষায় এই নিয়মটা নাই, আমরা তো আগেই বলেছি যে আমাদের ব্যতিক্রম আসে, এটাই নর্মাল নিয়ম, এই নিয়ম যদি না থাকে তখন আমাকে আরেকটা নিয়ম পড়েছিলাম বিফোরের ক্ষেত্রে, যে পরে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমি কি কাজ করি, সামনে ফিউচার ইনডিফিনিট বসাই দেই, আমি এটাও পড়েছি। পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা সামনে কি বসাই দেই, ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে আমরা এখানেও ওই ফিউচার ইনডিফিনিট বসাই দিব। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিটই বসাই দিব। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট বসাইলাম, যদি এই দুইটা নিয়মও না থাকে, অন্য আর একটা নিয়ম থাকে, যেমন পরে আছে আপনার এই যে এইখানে দেখা গেছে আপনার আছে মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, এখানে পাস্ট পারফেক্ট ফিউচার ইনডিফিনিট হওয়ার কথা, এরকম না থাইকা, বা আপনি এইদিকে পাস্ট ইনডিফিনিট আছে বাট অপশনে গিয়ে আপনি পাস্ট পারফেক্ট পাচ্ছেন না, আপনি এইদিকে তো পাস্ট ইনডিফিনিট দেখলে আপনার অপশনে তো অবশ্যই পাস্ট পারফেক্ট থাকার কথা ছিল, কিন্তু পাস্ট পারফেক্ট নাই, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবেন। এই নিয়মটা আসলে অনেকের ক্ষেত্রেই এলোমেলো লাগে, পরীক্ষায় আপনি গেলেই দেখবেন এরকম একটা প্রশ্ন আছে, কিন্তু বাট এই নিয়ম আপনি কই কিভাবে পড়ছিলেন মাস্টার বইতে এলোমেলো ভাবে, আপনার আর মাথা গুলাই ফেলছেন, মনে থাকতেছে না। কিন্তু আপনি যদি এখন আমার এটা ফলো করেন দেখবেন আপনি খুব সহজেই পারতেছেন। যখন হোয়েন, হোয়াইল, এস এগুলা থাকবে, অন্য কোনো নিয়ম না থাকবে, তখন আমরা বিফোরের মতন কাজ করে দেব। আগে পাস্ট, পরে যদি মানে পূর্বে পাস্ট পারফেক্ট হবে, তার মানে পরে কি হবে পাস্ট ইনডিফিনিট। যদি এই নিয়মটা না থাকে তাহলে এই যে ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এটা হইতে পারে। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকার পরেও পাস্ট পারফেক্ট নাই, তখন আমাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করে দিতে হবে। আপনারা কি টেন্সের গঠনগুলো ভালোভাবে পারেন? যদি না পারেন আমার ভিডিওটা দেখে নিয়েন, ইউটিউব চ্যানেলেই আছে টেন্সের গঠনটা। হ্যাঁ, ওইখান থেকে সবগুলা টেন্সের গঠন একবার দেখবেন, ক্লাসটা দেখবেন আপনি টেন্সের গঠন ইজিলি পারতেছেন, ওইটা নিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না। যেমন এই যে আপনার ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। আর তো মোটামুটি সবই পারার কথা, এটা তো দেখাইলাম, এটা দেখাইলাম, ওকে, এটা পারবেন আশা করি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের এই নিয়মটাও শেষ হয়ে গেল। হ্যাঁ, যদি আমাদের এই এই কাজটা করে। আচ্ছা, অনেক সময় এই সিন্স নিয়ে একটা ঝামেলা আছে, বুঝছেন, সিন্সের ব্যাপারটাও এইখানে আমরা ফেলে দিতে পারি, এই সিন্সের একটা ব্যাপারের ঝামেলা আছে। হ্যাঁ, সিন্স, এই সিন্স নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এই সিন্সের ব্যাপারটা আফটারের মতন কাজ করবে, এটা কিন্তু এই বিফোরের মতন কাজ করছে, হোয়েন, হোয়াইল, এস, তাহলে সেম গঠনে তো আমরা আফটারও ব্যবহার করতে পারতাম, তাহলে আফটারটা কাজ করবে সিন্সের মতন। এটা রুলস 9 এর ভিতরে লিখে রাখতে পারেন, যে আমার এখন যদি আমি সিন্স দিয়ে যদি কোনো কিছু পাইতাম, তাহলে সেটা কিসের মতন কাজ করতো, আফটারের মতন কাজ করতো। তাহলে আমি যদি সেটা লিখি, সিন্স, সিন্স মানে যাবত, যাবত বোঝায়। হ্যাঁ, তাহলে এত যাবত, তাহলে এইটা থাকলে এটা মূলত আফটারের মতন কাজ করে, আফটার না কিন্তু আফটারের মতন কাজ করতেছে। হ্যাঁ, সিন্সটা মূলত আফটারের মতন কাজ করতেছে, বাট আফটার না, আফটারের মতন কাজ করবে। আচ্ছা, সিন্স হচ্ছে আফটারের মতন কাজ করবে, বাট এটা আফটার না কিন্তু। হ্যাঁ, আফটারের মতন কাজ করবে, আফটারের পূর্বে, আফটারের পরে আমরা কি দেই, আফটারের পরে দেই আমরা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে ঠিক এরকম সিন্সের পরেও আমরা কি দেব, পাস্ট পারফেক্ট। যেহেতু এখানে পাস্ট পারফেক্ট দিছি, তাহলে পূর্বে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। যদি এই নিয়মটা না থাকে, এই নিয়মটা না থাকে, হ্যাঁ আমি বারবারই বলতেছি, এটা থাকলে তো এটাই হইলো, বাট এটা তো নাও থাকতে পারে, ব্যতিক্রম গুলাই পরীক্ষায় দেয় যেহেতু, তাইলে হইতে পারে এইখানে আপনার দিয়ে দিছে পাস্ট, এই যে সিন্সের পরে, হ্যাঁ সিন্সের পরে দিয়ে দিছে পাস্ট ইনডিফিনিট, তাইলে কি আপনি এখানে পাস্ট পারফেক্ট বসাবেন না, হবে না পাস্ট পারফেক্ট বসাইলে। কেন হবে না, কারণ আফটারের মতন নিয়ম করলে আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হইলে পূর্বে হয় পাস্ট ইনডিফিনিট, এখন পরেই পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাইলে কি এখানে পাস্ট পারফেক্ট বসাবো, পাস্ট পারফেক্ট বসাইলে কিন্তু ভুল হবে, এটা হবে না। হ্যাঁ, তাহলে এখানে কি বসাইতে হবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বসাইতে হবে, যে কোনো একটা বসাইলেই হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট বসাইতে হবে। এগুলো তো আর একদিনে আপনার কভার হবে না, আপনি এই নিয়মগুলা লিখে রেখে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন। আপনাকে আমি প্র্যাকটিসের একটা দেখাই দিলাম, যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করলে আপনার এগুলা কভার হয়ে যাবে, এগুলা কিন্তু একদিনে মনে থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা এটার ক্ষেত্রে এটা দেখলাম। ওকে, তাহলে আমরা এটার ক্ষেত্রে মোটামুটি এটা দেখলাম। আমার কি রেকর্ডেড হচ্ছে? হ্যাঁ হচ্ছে।
তাহলে আমরা এই নিয়মটা এইখানে ওকে কভার হয়ে গেল, আমাদের 9 নাম্বার রুলসটা কভার হয়ে গেল। তাহলে এখন আমরা 10 নাম্বার রুলসে চলে যাই। 10 নাম্বার রুলসে চলে যাই। আচ্ছা 10 নাম্বার রুলসটা কি? 10 নাম্বার রুলসটা একদমই সহজ। যদি দ্যাট থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, রুল 10, রুল 10-এ যদি আমাদের দ্যাট থাকে, দ্যাটও কি করবে? আফটারের মতন কাজ করবে। হ্যাঁ, আমরা আফটারে যেটা পড়েছি ঠিক ওই রকমই কাজ করবে। তাহলে দ্যাট, সিন্স প্রায় একই টাইপের কাজ করে। হ্যাঁ, দ্যাট বা সিন্স প্রায় একই টাইপের কাজ করে, একটু পার্থক্য থাকে, এই জন্য আমি আলাদা আলাদা করে রুলসটা শিখাচ্ছি। তাহলে আফটারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট হইলে এর পূর্বে কি হবে? এর পূর্বে কি হবে? এর পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট দেখুন একটু গুছানো পড়াশোনা, আপনি হয়তো এইভাবে রুলসগুলো এভাবে মনে রাখেন নাই, তো এর জন্য আসলে এটা নিয়ে আসা। আচ্ছা তাহলে আমরা 11 নাম্বার রুলসটা পড়বো। 11 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে পরীক্ষা, আমি দেখেছি। 11 নাম্বার রুলস, হ্যাঁ 11 নাম্বার রুলস হচ্ছে এস সোনেস। এটা হচ্ছে এস সোনেস। হ্যাঁ, এটা আপনি মনে রাখবেন, একটা সমান সমানের মতন কাজ করে, ইকুয়ালের মতন কাজ করে। এস সোনেস, এস সোনেস ইকুয়ালের মতন কাজ করলে তাহলে এইদিকে যা থাকবে, এইদিকে যা থাকবে এইদিকেও কি থাকবে? তাই থাকবে। এইদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এইদিকে কি থাকবে? পাস্ট ইনডিফিনিটি হবে। এদিকেও পাস্ট ইনডিফিনিট হবে। এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এদিকেও কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা আমার মনে হয় নেট চলে গেছে, যাই হোক কারেন্ট যেহেতু চলে গেছে তাহলে হচ্ছে দেখি কারেন্ট নেট অন করে নেই। আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে তো হয়তো আমি ভাবলাম যে শোনা যাবে না আর কি। হ্যাঁ ওকে, শোনা গেলে হয়েছে। তাহলে দেখুন এই নিয়মগুলো একটু প্রায় বোরিং টাইপের পড়াশোনা, এইগুলা হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অলরেডি আমাদের মেন যে নিয়মগুলো পরীক্ষায় আসে ওইগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। আগের যে নিয়মগুলো এখন হচ্ছে আমাদের জাস্ট জানার জন্য জানা, যেন কোনো কিছু আসলে আমরা যেন বাদ না দেই। হ্যাঁ, পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা যেন পারি, ওইটার জন্য হচ্ছে বাকি রুলসগুলো আর কি করা, কন্টিনিউ করা। যাই হোক আমার সাথে থাকেন, কন্টিনিউ করেন, লিখে রাখেন, দেখেন এইগুলা লিখে লিখে একটু শিখতে হবে। এই রুলস 11-তে কি হচ্ছে যে আপনারা যদি এস সোনেস কোথাও পান তাহলে এটা ইকুয়ালের মতন কাজ করবে। হ্যাঁ, পিছনের দিকে পাস্ট ইনডিফিনিট থাকলে তাহলে পূর্বেও কি হবে? পাস্ট ইনডিফিনিটি হবে, তাহলে পূর্বেও হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে। পিছনে যদি আপনার থাকে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পূর্বেও কি হবে? পূর্বেও হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটি হবে, এদিকেও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটি হবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি নিয়ম। যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট না থাকে অপশনে, হ্যাঁ অপশনে ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমি কি বসাবো? তাহলে আমি ফিউচার ইনডিফিনিট বসাই দিব, কারণ অনেকটা ইকুয়ালের মতন কাজ করবে। তো এগুলো হচ্ছে আমরা এখানে বসাইতে পারবো। যদি এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট দিলাম, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট অপশনে নাই, তাহলে আমি ফিউচার ইনডিফিনিট করতে পারবো। যাই হোক এইগুলো আমি উদাহরণ দেখাচ্ছি না, উদাহরণ দেখাইলে অনেক টাইম চলে যাবে, আমাদের বাকি রুলসগুলো শেষ হবে না এই জন্য। বাট এগুলো উদাহরণ আপনি একটু প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা তাহলে আমরা রুল 12-এ চলে যাই। রুল 12, হ্যাঁ রুল 12টা হচ্ছে আমরা একটা আফটারের মতনই শিখবো, ওইটাও আফটারের মতনই। আমরা আফটার এবং বিফোরের সাথে কম্পেয়ার করে শেখার চেষ্টা করব, তাহলে আমাদের মনে থাকবে। আদারওয়াইজ কি হবে? মনে থাকবে না। অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, বা অ্যাজ দো যদিও আর কি। হ্যাঁ, তো এইগুলার ক্ষেত্রে যদি, এইগুলার ক্ষেত্রে আমরা মূলত আফটারের মতনই কাজ করব। হ্যাঁ, আফটারের ক্ষেত্রে আমরা কি নিয়মটা পড়েছিলাম? আফটার, আফটারের পরে কি হবে? আফটারের পরে হবে আপনার পাস্ট পারফেক্ট। আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আমরা এটাই দেখে এসেছি। আফটার মানে কি? আফটার মানে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্ট হলে পূর্বেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট। এখন যদি এই নিয়মটা না থাকে পরীক্ষায়, এই নিয়মটা না থাকে, তখন আমাকে কি করতে হবে? ধরেন আপনার পরে আছে কি? পাস্ট ইনডিফিনিট, এইখানে আছে পাস্ট ইনডিফিনিট, বা ওয়ার আছে ডিরেক্টলি, এরকম থাকলে আমাকে এইখানে কি করতে হবে? এখানে কি পারফেক্ট বসাইতে পারবো? বসাইতে পারবো না, কারণ আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে আমাকে কি বসাইতে হবে? প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বসাইতে হবে। এখানে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট বসাইতে হবে। নিয়মগুলো মনে রাখা একটু কঠিন, আমিও জানি এটা নিয়ম মনে রাখা কঠিন, যদিও এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে গুছাইয়ে লিখছি,
আমারও অনেক সময় মনে থাকে না। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এগুলো একটু নোট করে বারবার পড়বেন, বারবার পড়লে হয়তো মনে থাকতে পারে। আসলে এটা অনেক কঠিন একটা পড়াশোনা। রাইট ফ্রম আবার ছোট থেকেই পেন খাচ্ছি এবং এখনো পেন খাচ্ছি এবং সামনেও পেন খাবো, এগুলা নিয়ে এটা হচ্ছে মোটামুটি একটু সো টাফ পড়াশোনা। আচ্ছা, যাই হোক, এখন আমরা সো দ্যাট জাতীয় যদি কোনো কিছু পড়ি, আমরা রুল কত পড়বো এখন? 12 পরে হচ্ছে আমরা 13 পড়বো। আচ্ছা, 13 নাম্বারটা যদি দেখি, রুল 13। আচ্ছা, যদি সো দ্যাট থাকে, হ্যাঁ, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এরকম যদি থাকে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এরকম যদি কিছু থাকে, তাহলে এইগুলার পরে আমরা সচরাচরে কি বসাই দিব? ক্যান বা মে বসাই দিব। ক্যান বা মে, বা ক্যানের পরিবর্তে পাস্টও করে দিতে পারি, কুড বা মাইট, যে কোনো একটা বসাবো। হ্যাঁ, তাহলে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এদের পরে কি বসে? ক্যান বা মে, কুড বা মাইট। ক্যান বা মে যখন বসাইছি তখন এটা আসলে আগের সেন্টেন্সটা কি? প্রেজেন্ট। ক্যান বা মে যখন আমরা বসাইছি আগের সেন্টেন্সটা প্রেজেন্ট। আরে ভাই, কারেন্ট আসে যায় এরকম কেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথাতে কি কোনো লেগ করতেছে, প্রবলেম করতেছে? একজন বলেন তো, মাইক্রোফোনটা অন করে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, না থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমার এখানে কারেন্টের প্রবলেম করতেছে, মেবি একবার চলে যাচ্ছে একবার আসতেছে এরকম। আচ্ছা, সো দ্যাট এর পরে ক্যান বা মে বসাবো নরমালি, বা ইন অর্ডার দ্যাট ক্যান বা মে বসাবো। সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, হ্যাঁ, যাতে করে, এটার অর্থটা দিবে কি? যাতে করে। এই যাতে করের পরে আমরা ক্যান বা মে বসাবো, কুড বা মাইট বসাবো, এগুলা। আর তাহলে এইখানে ক্যান বা মে আমি বুঝতেছি, তার মানে কি এটা আগেরটা কি হয়ে যাবে? প্রেজেন্ট। প্রেজেন্ট দেখে তো পরে ক্যান বা মে বসছে, তাহলে কুড বা মাইট মানে কি? আগেরটা কি হয়ে যাবে? পাস্ট। পাস্ট দেখি তো কুড বা মাইট বসেছে, তাহলে আমরা এইখানে এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এইখানে সো দ্যাট একসাথে ছিল, কিন্তু সো দ্যাট যদি আলাদা আলাদা থাকে, রুল 14, হ্যাঁ, সো দ্যাট যদি আলাদা আলাদা থাকে তখন কি করব? যেমন হচ্ছে সো ডট 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 দ্যাট, হ্যাঁ, তুমি এতই দুর্বল যে তুমি হাঁটতে পারো না, তুমি কাজ করতে পারো না, এটা এরকম একটা নেগেটিভ অর্থ দেয়। তুমি এতই খারাপ যে তোমাকে সমাজ মেনে নিচ্ছে না, হ্যাঁ, তুমি এতই সুন্দর যে সবাই তোমার প্রশংসা করে, এরকম আর কি, এরকমই দেয়। তাহলে এইরকম যদি অর্থ দেয় সো দ্যাটের ক্ষেত্রে, তাহলে আমরা এই দ্যাটের পরে একটা কি বসাবো? সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসানোর পরে এখানে ক্যান নট দিব, ক্যান নট। কারণ এইটাতে কিন্তু আমরা নট দিচ্ছি না, এটা হচ্ছে এই সো দ্যাট অর্থ যাতে করে, আর এইখানে আমি একটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছি, নেগেটিভ অর্থ প্রকাশ করতেছি, তুমি এতই দুর্বল যে কোনো কাজই করতে পারো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে ক্যান নট বসাইতে হবে। হ্যাঁ, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নট বসানোটা, এই যে ক্যান নট বসানোটা। ক্যান নটের পরে বি1 হবে, এটা বোঝাই যায়। তাহলে আমরা এই স্ট্রাকচারটা মনে রাখবো। যেমন আমি যদি এই স্ট্রাকচার অনুযায়ী একটা উদাহরণ লিখতে চাই, যেটা বললাম, হি উইজ সো উইক, হি উইজ সো উইক, সে এতই দুর্বল যে দ্যাট দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে হাঁটতেই পারে না। হ্যাঁ, ক্যান নট ওয়ার্ক। তাহলে এইটার ক্ষেত্রে আমার কোন জায়গাটা ফোকাস করতে হবে? ফোকাস করতে হবে যে ক্যান নট, যে দ্যাটের পরে একটা সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে একটা ক্যান নট বসে, ক্যান নটের পরে বি1 বসবে, এটাই বোঝা যায়। তাহলে সো দ্যাট, আর এখানে হচ্ছে সো দ্যাট একসাথে, আর এটা হচ্ছে কি একটু ফাঁকা, মাঝখানে কিছু একটা আছে। যেমন এই যে সো ডট ডট দ্যাট, এই যে দ্যাট এই জায়গায়, সো দ্যাটের মাঝখানে কিছু একটা আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে ক্যান নট বসাইতে হচ্ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্যান নট দিতে হবে, এই ক্যান নট ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমাদের এই নিয়মটা পড়লাম। তাহলে সো দ্যাটের সাথে মিল করে আরেকটা নিয়ম আমরা পড়ে ফেলতে পারি, সেটা হচ্ছে টু, মানে এই এটাকে আমি কি অত বলতে পারি? রুল 15। তাহলে এই 15 নাম্বারে যদি আমি রুলটা পড়ি, তাহলে হচ্ছে টু ডট 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 টু, এরকম যদি থাকে, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আর নট দিব না বা ক্যান নট দিব না, এটা মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রে কোনো নটও হবে না, ক্যান নটও হবে না। যেমন হি ইজ টু উইক, হ্যাঁ, টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এটা অটোমেটিকলি নেগেটিভ একটা অর্থ দিয়ে থাকে, এটা অটোমেটিকলি একটা নেগেটিভ অর্থ দিয়ে ফেলতেছে। তো এই ক্ষেত্রে আর ওই নিয়মটা আমাদের ফলো করা লাগতেছে না। হ্যাঁ, তারপরে একটা গুরুত্বপূর্ণ নিয়ম, আমরা সেটাতে যাই, রুল 16। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আর আমরা বেশি নিয়ম পড়বো না, আর অল্প কয়েকটা নিয়ম আছে, আমরা সেগুলো একটু দেখবো। তারপরে হচ্ছে রুল 16 নাম্বার। রুল 16তে আপনি যদি কখনো ওয়ান্ট পান, ওয়ান্ট, আচ্ছা বলুন তো ওয়ান্ট অর্থ কি? ওয়ান্ট অর্থ চাওয়া, তার মানে ওয়ান্ট পাইলে এটা একটা ভার্ব, এটা একটা ভার্বের পরে আরেকটা যখন আমরা ভার্ব বসাবো, তাহলে আমার সেই ক্ষেত্রে কি হওয়ার কথা?
ভার্বের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাওয়ার কথা, এটাই ছিল তাই না? আমার নিয়ম ছিল এটা, আগে একটা নিয়ম পড়েছিলাম যে আমি যদি কখনো ওয়ান্ট পাই, ওয়ান মানে চাওয়া, চাওয়া মানে একটা ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে না, এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এই ওয়ানটা হচ্ছে চাওয়া থাকলেও এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা আপনাকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ওই আগের যে একটা নিয়ম পড়েছিলাম ভার্বের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এখন এই নিয়মটা ফলো করলে আপনি হবে না, এই নিয়মটা একটু ব্যতিক্রম হবে। তাহলে ওয়ান্টের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে। ওয়ান্টের পরে যদি কোনো কিছুই না থাকে তাহলে আমরা 2 + B1 দিব, আর ওয়ান্টের পরে যদি কোনো একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটা আবার দেখবো আমরা ব্যক্তি নাকি বস্তু। যদি ব্যক্তি হয়, ব্যক্তি হয় তাইলে আমরা ঠিক ওই আগেরটাই বসাবো 2 + B1। আর যদি এই ওয়ান্টের পরে দেখবো সাবজেক্টটা যদি বস্তু হয়ে যায়, কোনো বস্তু থাকে, তাহলে এই বস্তুর পরে যদি হয় তাহলে আমরা সেটা B3 বসিয়ে দেব ডিরেক্টলি। তাহলে এই ওয়ান্টের তিনটা নিয়ম একটু ব্যতিক্রম, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, যেমন আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ, তারপর হচ্ছে এখানে ড্যাশ দিয়ে যদি আমি কিছু বসাইতে চাই তাহলে আমাকে কি বসাইতে হবে? টু কাম। কেন? কারণ এখানে এই যে ব্যক্তি আছে, ব্যক্তির পরে এই যে B + B1 হবে। আর যদি অন্য কিছু থাকে, এখানে বস্তু মস্তু থাকে, তাইলে আমাকে কি বসাইতে হবে? তাইলে আমাকে B3 বসাই দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে B3 বসাই দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই ব্যাপারটা এখন ক্লিয়ার। ওয়ান্ট একটা ব্যতিক্রম জিনিস, এই ব্যতিক্রম দিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমাদের ই করতে হবে। আচ্ছা, কিছু জিনিসের পরে আমরা যেরকম পড়ছিলাম না যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, বা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে কিরকম ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক এরকম রুল 17তে আমরা কিছু ওয়ার্ড মনে রাখবো যেগুলা আসলে একটু মনে রাখা কঠিন, এগুলার পর সবসময় ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ হয়। কিছু ভার্বই আছে যেই ভার্বগুলার পর, একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আমরা কি করি? সেটার সাথে আইএনজি যোগ করে দেই। কিন্তু কিছু ভার্ব আছে যেই ভার্বের ক্ষেত্রে ভার্বের পর ভার্ব আসলে সেটা 2 + B1 দিতে হবে। হ্যাঁ, 2 + B1 দিতে হবে। আমি নর্মাল একটা নিয়ম শিখাইছিলাম যে কোনো ভার্বের পর যদি ভার্ব আসে তাহলে সেইখানে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি করে দেব, এটাই সব সময় করব। কিন্তু ব্যতিক্রমগুলো আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, ব্যতিক্রমগুলো আমাকে মনে রাখতে হবে, এবং ব্যতিক্রমগুলো ইম্পর্টেন্ট, চাকরির পরীক্ষায় দিবেই এইগুলা যেগুলা ব্যতিক্রম। তাহলে ভার্বের পরে ভার্ব আসলে সেই ভার্বের আগে একটা 2 বসিয়ে দেব, ভার্বের পরে ভার্ব আসলে সেই ভার্বের উপরে একটা 2 বসিয়ে দেব। এরকম অনেকগুলা ভার্ব রয়েছে, এর মধ্যে যে একটু আগে একটা ভার্ব পরে আসলাম ওয়ান্ট, ওয়ান্টের পরে আরেকটা ভার্ব আসলে কি করতে হয়? 2 বসিয়ে দিতে হয়। ঠিক এরকম ভাবে আমাকে আরো অনেকগুলা ভার্ব মনে রাখতে হবে। যেমন এখানে ওয়ান্ট হইতে পারে, তারপর হচ্ছে আপনার অ্যাডভাইস হইতে পারে, অ্যালাউ হইতে পারে। হ্যাঁ, এইগুলো অনেক রয়েছে, সবগুলা তো মনে রাখা সম্ভব না, তবে কিছু অলরেডি আমরা মনে রাখার চেষ্টা করছি বা করব। এগুলো আমাদের মনে রাখতেই হবে। হ্যাঁ, তাহলে যে হোপ, প্রপোজ, হ্যাঁ, এগুলো আমাকে মনে রাখতেই হবে। অর্ডার, তারপর হচ্ছে কমান্ড, এগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এটা মনে রাখবো। আচ্ছা, এখন আমরা চলে যাই 18 নম্বর রুল। 18 নম্বর রুলে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। আচ্ছা, কন্ডিশন কত প্রকার? কন্ডিশন নরমালি হচ্ছে 4 প্রকার, অনেক বইয়ে আছে 3 প্রকার। আরেকটা কন্ডিশন আছে জিরো কন্ডিশন, ওইটাও জানতে হবে। আমরা কন্ডিশন মানে তিনটা পড়ে ফেলি, যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, কিন্তু এখন হচ্ছে কন্ডিশন আপনি 4টা পড়ে ফেলেন। হ্যাঁ, তাহলে কন্ডিশন হচ্ছে 4টা, মানে একটা হচ্ছে জিরো কন্ডিশন, আরেকটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আচ্ছা, জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি বুঝবো? যে যদি কোথাও ইফ থাকে, ইফ শুরুতেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। আপনারা সবসময় শুরুতে পড়ে আসছেন যে ইফ থাকলে পরে এখানে একটা বাক্য থাকে, পরে এখানে একটা বাক্য থাকে, আমি মাঝখানেই দিলাম, মাঝখানে থাকলেও হইতে পারে, চাকরি পরীক্ষায় মাঝখানেই দিয়ে থাকে আসলে। জিরো কন্ডিশন কোনটা? জিরো কন্ডিশন হচ্ছে আগে পিছে সমান থাকবে, সমান। এইখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পূর্বেও কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পূর্বেও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার মানে একদমই আগাগোড়া সমান থাকবে, এটা হচ্ছে জিরো কন্ডিশন, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। হ্যাঁ, তো ফার্স্ট কন্ডিশন কি? যদি একটা ফিউচার ইনডিফিনিট হয়, একটা ফিউচার ইনডিফিনিট হয়, আরেকটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। একটা ফিউচার ইনডিফিনিট হলে আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট হলে আরেকটা কি হবে?
প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, তাহলে ইফের পরে যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আরেকটা হচ্ছে যে একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আরেকটা কি হবে, এই যে সাবজেক্ট প্লাস উড প্লাস বি1 হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইফ এই চতুর্থ নাম্বার কন্ডিশন, এটা যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট, তাহলে এটা কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ এটা হবে প্লাস বি3 এটা হবে। আচ্ছা, তাহলে আমাদের এই রুলসটাও শেষ। ওকে, এখন হচ্ছে আমরা রুলসের ক্ষেত্রে 21 নাম্বার যে রুলসটা পড়বো, এই 21 মানে 21 না 17 18, আচ্ছা রুলের ক্ষেত্রে আমরা যে 18 নাম্বার রুলটা পড়বো, এই 18 নাম্বার রুলসে আমার বয়েস নিয়ে পড়াশোনা রয়েছে। তো আমার বয়েসের একটা ভিডিও অলরেডি আসছে ইউটিউবে, ওই ভিডিওটা আপনাকে দেখে নিলে ভালো হবে। ওই বয়েসের ব্যাপারটা এখানে আছে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। হ্যাঁ, অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুই প্রকার ভয়েসের ভিতরে যে ভয়েসের মানে নিয়মগুলো রয়েছে, এটাই হচ্ছে আপনার 18 নাম্বার রুলসে আপনাদের ফলো করতে হবে। আচ্ছা, তারপরে মানে আমরা যে 19 নাম্বার রুলসটা পড়বো, এগুলো হচ্ছে একদমই ক্লাস 8 থেকে পড়ে আসতেছি ওই রুলসগুলা। যেমন মূলত প্রেজেন্ট ইনডিফিনিট কখন ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট কখন ব্যবহার করব, এইগুলা। যেমন বাক্যে যদি কোথাও অফেন থাকে, এভরি উইক থাকে, হ্যাঁ এভরি উইক এগুলা যদি থাকে, তারপর হচ্ছে এরকম কোনো কিছু যদি থাকে, তখন হচ্ছে আমরা কি ব্যবহার করব সেই জিনিসগুলা। হ্যাঁ, তাহলে দেখুন এইগুলা যদি কখনো থাকে, যেমন হচ্ছে ইউজুয়ালি, তারপর হচ্ছে হার্ডলি, এগুলা একটু মনে রাখা কঠিন আমি জানি। হ্যাঁ, এগুলা যদি কখনো থাকে, হার্ডলি, জেনারেলি, তারপরে হচ্ছে আপনার সামটাইমস, নর্মালি, ওকেশনালি, অন ফ্রাইডে, অন হলিডে, এগুলা থাকলে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, 2 নাম্বার যে রুলটা, আচ্ছা এটার ক্ষেত্রে রুল 20 নাম্বার যে রুলটা, নাও, তারপর হচ্ছে রাইট নাও, এগুলো একটু মনে রাখা কঠিন, তারপরে মনে রাখতে হবে এট প্রেজেন্ট, এট দিস টাইম, টুডে, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বসাই দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাই দিব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পরে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে হচ্ছে রুল 21, এটার ক্ষেত্রে জাস্ট নাও, অলরেডি, জাস্ট নাও একসাথে থাকতে হবে, অলরেডি, তারপর হচ্ছে ইয়েট নেভার, এগুলো যদি থাকে, রিসেন্টলি, লেটলি, এগুলো যদি থাকে তাহলে আমরা কি বসাবো, প্রেজেন্ট পারফেক্ট। আমি আমার কাছে একটা নোট রয়েছে, সেটা আমি আমার গ্রুপে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিন এগুলা নিয়মগুলো একটু সুন্দর করে লিখে নিন, তাহলেই হবে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে এরকম আরো রয়েছে আপনার, এরকম যদি আমি আরো কিছু রুলস দেখাই, আপনার যদি রুলস 22, হ্যাঁ ওই যে এগুলো হচ্ছে নর্মাল, একদম আগে থেকে আমরা পড়ে আসতেছি, এখন এগুলো এত বেশি একটা আসেও না, বাট পড়তে হবে। এই যে এগো, বিফোর, লং টাইম, ইয়েস্টারডে, হ্যাঁ এগুলা থাকলে আমরা কি বলবো, এগুলা থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট বলবো। আচ্ছা, তাহলে আমাদের এরকম মোটামুটি আরো কয়েকটা নিয়ম আছে, কিন্তু ওই নিয়মগুলো আপাতত আর দরকার নাই, কারণ হচ্ছে এই নিয়মগুলো এত নিয়ম পড়লে মনে থাকবে না। তো আমাদের মেইন নিয়ম আসলে কোনটা, মেইন নিয়ম হচ্ছে আপনি 10 পর্যন্ত, হ্যাঁ এই পরীক্ষায় যদি আপনি 10 পর্যন্ত নিয়ম পড়ে যান, তাহলে আমার মনে হয় যে আপনার কমন পড়ে যাবে। এই যে এই পর্যন্ত পড়ে গেলেই হয়ে যায়, এই পর্যন্ত পড়ে গেলেই আপনি কমন পেয়ে যাবেন। এখন আপনার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কিছু কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ। আপনি একটা কাজ করবেন, আপনি হচ্ছে প্রথমত ভোকাবুলারি, যেগুলা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, এরকম ভোকাবুলারি আপনি হচ্ছে এরকম ভোকাবুলারি আপনি 30টা খাতায় লিখবেন, 30টা। তারপরে হচ্ছে আপনি এরকম ভোকাবুলারি তো লিখবেনই, আচ্ছা ভোকাবুলারি লিখবেন 30টা খাতায়। এরপরে সিনোনিম লিখবেন 30টা। তারপরে অ্যান্টোনিম লিখবেন 30টা। তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 30টা। তারপরে হচ্ছে আপনাকে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস 30টা। তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইখানে 30টা। স্পেলিং 30টা।
এই কয়টা জিনিস লিখে 2 দিনের ভিতর আমাকে জমা দিবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পিডিএফ করে 01876142101 এই নাম্বারে আমাকে পাঠিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের কোনো গ্রুপে অ্যাড না থাকেন তাহলে গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাকে মেসেজ দিন, আমি গ্রুপে অ্যাড করে দিব না। হ্যাঁ, আর হচ্ছে এই নাম্বারে আমাকে পাঠাবেন, এই নাম্বারে কল দিবেন না, জাস্ট একটা মেসেজ দিয়ে রাখলেই হচ্ছে আপনাকে আমি অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এই নাম্বারে আমাকে পিডিএফ করে পাঠাবেন। আর পিডিএফ করলেই হবে না, আপনাকে মুখস্থও করতে হবে। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে আসলে মুখস্থ করানো, আমরা আপনার কাছ থেকে পিডিএফ নেওয়া তো আমার কোনো কাজ না। আমার কাজ হলো আপনাকে এইগুলা মুখস্থ করাই দেওয়া। তো এইগুলা লিখবেন কই থেকে? এইগুলা বই আছে, এক্সপার্ট বই আছে, যে কোনো একটা বই থেকে আপনি লিখে নেবেন। হ্যাঁ, বইয়ের তো অভাব নাই বাজারে। যে কোনো একটা বই থেকে আপনি হচ্ছে দেখবেন তাদের ওই চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো থেকে আপনি সিরিয়াল ওয়াইজ এই জিনিসগুলো লিখবেন, লিখে আমাকে হচ্ছে জমা দিবেন পিডিএফ আকারে। তাহলে আমি বুঝে নিব যে আপনি মুখস্থ করছেন। কয়টা আইটেম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা নাকি 8টা হওয়ার কথা? 2 2 4 4 3 7। আচ্ছা যাই হোক, আরেকটা বাদ গেছে, স্পেলিং টেলিং। আচ্ছা, গ্রুপ বার পাশে ওইগুলো দরকার নেই, আপাতত আপনি এইগুলাই একটু লিখেন। লিখে এই 30টা করে মুখস্থ করবেন। মুখস্থ করে আপনি 2 দিনের ভিতর আমাকে জমা দিবেন। হ্যাঁ, লিখবেন আর মুখস্থ করবেন, লিখবেন আর মুখস্থ করবেন, এইভাবে করে আপনি পিডিএফ করে আমাকে জমা দিবেন। আর রাইট ফ্রম বারবার এই নোট তো আপনাকে করতেই হবে, এটা তো অবশ্যই করতে হবে। আর যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করতে হবে। আপনি যে কোনো একটা বই ধরে আপনি প্র্যাকটিস করবেন। এই বইটা যে কোনো একটা বই ধরে আপনি যদি প্র্যাকটিস শুরু করেন তাহলেই হবে। এই বইয়ে দেখুন, আপনাকে আমি যেগুলো পড়াইছি এগুলো থেকে অলরেডি সবই মোটামুটি শেষ এইখানে। হ্যাঁ, আপনি যে কোনো একটা, এই যে দেখুন, এই যে ইউজ টু থাকলে কি হয় আমি বলছিলাম, এই যে বি বা গেট ইউজ টু, তাহলে যে ওয়াজ ইউজ টু আছে, তাহলে আপনি কি করবেন? ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন। এগুলো আমি পড়াইছি অলরেডি, আমি পড়াই ফেলছি। এই যে আমার প্রথম 10টা নিয়মের মধ্যেই এগুলো আছে। হ্যাঁ, এগুলো আপনি দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, যে কোথাও না কোথাও দেখবেন এসেছে। তাহলে যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। এই যে উড ইউ মাইন্ডের পরে কি হবে? ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যে বি নাম্বার আনসার হবে ক্যান নট হেল্পের সাথে কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তারপরে যে উড এর পরে কি হবে? আই উড লাইক টু। হ্যাঁ, আই উড লাইক টু, তার মানে যে লাইক হবে বা এগুলো হবে। এগুলো আমি অলরেডি পড়াই ফেলছি, আপনি দেখবেন এগুলাই আসলে পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় যে টিবন্ধন থেকে শুরু করে যত চাকরির পরীক্ষা আছে দেখবেন এগুলাই আসে। হ্যাঁ, যাই হোক, আপনারা ক্লাসটি করলেন যারা এতক্ষণ পর্যন্ত, কেমন লেগেছে জানি না, অনেক লম্বা একটা ক্লাস। আসলে আমার ক্লাসগুলো একটু লম্বাই হয়, কিছু করার নাই, খুঁটিনাটি পড়ানোর চেষ্টা করি তো এই জন্য একটু লম্বা হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে কখন কয়টায় ক্লাস হবে তা তো আমি আমার গ্রুপে জানিয়ে দেব। আপনারা হচ্ছে গ্রুপ থেকেই সকল আপডেট পেয়ে যাবেন। হ্যাঁ, মোটামুটি নেক্সট দিন হচ্ছে আমরা নেক্সট ক্লাসটা মেবি পার্টস অফিস নিয়ে নিব। হ্যাঁ, ওইটা দেখা যাক, সিলেবাস অনুযায়ী আমরা আগাবো। পার্টস অফিসের ক্লাসটা নিব নেক্সটে। আমরা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আগে শেষ করব, তারপরে ইম্পর্টেন্ট যেগুলো কম ওইগুলো হচ্ছে আমরা পরে শেষ করব। এইভাবেই হচ্ছে আমাদের কোর্সটা চলতে থাকবে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতদিন পর্যন্ত আপনাদের জব না হবে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এইভাবে আমাদের কোর্সগুলো চলতে থাকবে। এটা হচ্ছে একটা চলমান কোর্স টাইপের, একবার ভর্তি হইলে মোটামুটি হচ্ছে রেগুলার চলতেই থাকে এরকম আর কি। সো আমরা ক্লাস নিতেই থাকবো। আমি যে শুধু ইংলিশ ক্লাস নিব তা না, আপনি আমার কাছে মোটামুটি সব ক্লাসই পাবেন। আমরা 4টা ক্লাসই নিব। পড়াশোনা তো এগুলা সিম্পল পড়াশোনা, এগুলো সবাই পারে, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট গুছাইয়া দেওয়া। আমি তো আসলে আপনাদেরকে কিছু বোঝাচ্ছি না, আমি কি করতেছি, আমার পড়াটা আপনাকে গুছাইয়া দিচ্ছি, মানে আপনি কিভাবে পড়বেন এই গুছাইয়া দেওয়া। তো এখানে বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে জিকে, সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্টে আমি গুছাইয়া দেওয়ার চেষ্টা করবো, এ টু জেড। হ্যাঁ, এ টু জেড গুছাইয়া দেওয়ার চেষ্টা করব। এইভাবে গুছাইয়া পড়াশোনা আগায় নিব। মূলত আমাদের যেই গুলা কভার করব, 11 থেকে 20তম গ্রেডের যা চাকরি আছে সবই কভার করার চেষ্টা করব। এর মধ্যে প্রাইমারি অনেক বেশি ফোকাস করব। তারপর হচ্ছে নিবন্ধন, এটাকেও আমরা টার্গেট করব। হ্যাঁ, নিবন্ধনের যে জেনারেল অংশটা রয়েছে। তারপরে বিসিএস এর সিলেবাসটাই তো আমি আসলে ফলো করি। পাশাপাশি ব্যাংক ওটু হয়ে যায়। হ্যাঁ, অনেকটা ব্যাংকের পড়াশোনা হয়ে যায়, যদিও ব্যাংকের কোশ্চেনগুলো ইংলিশে হয়, কিন্তু বিসিএস আর নিবন্ধন, প্রাইমারি এগুলোর প্রিপারেশন নিলে ব্যাংক অটোমেটিকলি হয়ে যায়। এবং 11 থেকে 20তম গ্রেড যত চাকরি রয়েছে ওভারঅল প্রিপারেশন হয়ে যায়। কারণ রাইট ফ্রম বারবার একবার শিখলে আপনি যে কোনো পরীক্ষায় সেম পড়াশোনা সেম, তো ফ্রেস একবার শিখলে ওইগুলো যে কোনো পরীক্ষায় সেম আসে। যাই হোক, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস কখন কয়টায় হবে সেটা তো জানিয়েই দেবো। হোমওয়ার্কগুলো খুব সিরিয়াসলি করবেন, এগুলা কেউ মিস করবেন না। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন রেখে দেই।